শুরু হয়ে গেল ভূতাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। তো চলুন ঘটনায় চলে যাই। সময়টা ছিল বৈশাখ মাস, চারপাশে সবুজ, ধানের জমিগুলো সোনালী রং ধারণ করেছে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই ধান ক্ষেত নিড়াতে হবে। তবে আশেপাশে যত ধানের জমিগুলো ছিল সবগুলোর মালিকানা ছিল একজন ব্যক্তির, যার নাম ছিল সুনীল কুমার। তখনকার সময়ে এই সুনীল কুমার ছিলেন আশেপাশে 10 গ্রামের একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। অনেকেই সুনীল কুমারকে জমিদার বলে সম্বোধন করতেন, কারণ হচ্ছে ওনার এতই সম্পদ ছিল যে তার গ্রামের আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার চাষের জমি, এছাড়াও অন্যান্য যে জমিগুলো রয়েছে সেগুলোও তার এলাকা থেকে 2, 4, 5, 10 গ্রামের বাইরেও এই সুনীল কুমারের চাষের এবং ধানের জমি ছিল। এই কারণে মূলত মানুষ তাকে জমিদার বলে সম্বোধন করত। তবে জমিদারি প্রথা তো শেষ হয়ে গিয়েছিল। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 সালের আইন অনুযায়ী জমিদার প্রথাটা বিলুপ্ত করা হয়, যেটা 16 মে 1951 সালে কার্যকর হয়েছিল। এরপর তার কোনো জমিদার ছিল না, কিন্তু ওই যে মানুষের মুখে মুখে জমিদারি যে কথাটা সেটা তো ছিল। আর এই ব্যক্তির পূর্বপুরুষ জমিদারি ছিলেন। আর 1960 সাল বা তার আগের ঘটনা তো দেখা যাচ্ছে যে 1951 সালের পরেই হবে আর কি, 60 সালের মধ্যে হবে। সদ্য তো জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, এই জন্য তাকে মানুষজন জমিদার বলতেন। আর ওরা তো প্রচুর সহায় সম্পত্তি ছিল। এখন এত যে জায়গা ধানি জমি, এই জিনিসগুলো মেনটেন করার জন্য কিন্তু অনেক শ্রমিকের দরকার হতো। ধান লাগানো, ধান কাটা, এগুলোর জন্য কিন্তু প্রচুর শ্রমিক বাইরে থেকেও আনা হতো। সুনীল কুমারের সব জায়গার ধান কাটা হলে তখন সব ধান কাটার যে শ্রমিক যারা ছিলেন তাদেরকে এক জায়গা করে কে কি পরিমাণ ধান কেটেছে এটার একটা হিসাব থাকতো। তো তাদেরকে তাদের শ্রম অনুযায়ী ধান এবং টাকা দিতেন। এভাবেই তাদের মজুরিটা পরিশোধ করা হতো, তারাও খুশি মনে চলে যেতেন। এভাবেই চলছিল দিনকাল আর কি। তবে এখন যেভাবে ধান কেটে আগে বাসায় আনা হয়, তারপর খড় থেকে ধানগুলো আলাদা করা হয়, তখন নাকি ওই জমি থেকেই খড়গুলো আলাদা করা হতো। বিশেষ করে ওই সুনীল কুমারের যে জমিগুলো, সেই জমি থেকেই খড়গুলো আলাদা করে ধানটা বস্তায় করে নিয়ে আসা হতো। কারণ এত পরিমাণ খড়, এটা সুনীল কুমারের যেই বাড়িঘর ছিল সেখানে এসে জমা করলে এটা একটা পাহাড়ের আকার ধারণ করবে। এই জন্যই মূলত অন্যান্য যারা জমির মালিক ছিলেন, যাদের অল্প জমি ছিল, তারা তাদের ওই ধানগুলো খড়সহ বাড়ি পর্যন্ত নিয়ে আসলেও সুনীল কুমারের পক্ষে সেটা আনা সম্ভব হতো না। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। এই জন্য খড়গুলো ওই জমিতেই পড়ে থাকতো। অন্য মানুষ সেগুলো নিয়ে যেত গবাদি পশুর খাবার হিসাবে বা অন্য কাজের জন্য। কেউ খড়ের চাল দিত, বিভিন্ন কাজে তারা লাগাতো আর কি। তো এটা নিয়ে আসলে সুনীল কুমারের খুব কোনো একটা মাথা ব্যথা ছিল না, কারণ তার ওরকম গবাদি পশু বাড়িতে ছিল না যে তাদেরকে খাওয়ানোর জন্য এগুলো নিয়ে আসতে হবে। আর এত পরিমাণ খড়, এগুলো মেনটেন করার জন্যও তো আরো অনেক লোক দরকার। ওই সময় তো এত লোক পাওয়া যেত না। তো যাই হোক, এই যে আশু মুন্সি দাদা যে গ্রামে ছিলেন, সেই গ্রাম থেকে সুনীল কুমারের গ্রাম 10 থেকে 12 কিলোমিটার দূরে। আশু মুন্সি দাদার গ্রামে সুনীল কুমারের ধানের জমি ছিল, তবে এত দূরে ধানের জমি সুনীল কুমার ঠিক মতো দেখাশোনা করতে পারে না। এই জন্য ওই গ্রামেরই একজন লোক ঠিক করা দরকার ছিল জমিগুলো দেখাশোনা করার জন্য। তো যাকে ঠিক করে তার নাম ছিল মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া। তো কিভাবে সে এই কাজটা পায় সেটা আমরা ঘটনার প্রেক্ষাপটে জানতে পারবো। তো এই আব্দুল লতিফ মিয়ার বাড়ি আশু মুন্সি দাদার বাড়ি থেকে 1/2 কিলোমিটারের মধ্যেই হবে আর কি, একই গ্রামে। আব্দুল লতিফ মিয়ার আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো লতিফ মিয়া তার মা বাবার একমাত্র সন্তান, খুবই দুষ্টু স্বভাবের ছিল, সারাদিন দুষ্টামি করতো, মানুষের গাছ থেকে এটা ওটা পেরে নিয়ে আসতো। মানুষজন লতিফ মিয়ার উপর অনেক বিরক্ত ছিল। লতিফ মিয়ার মা বাবার কাছে প্রায় প্রতিদিনই কেউ না কেউ বিচার নিয়ে আসতো। তার মা বাবা অবশ্য তেমন কিছু বলতে পারতো না, কারণ একমাত্র সন্তান তো। এভাবেই লতিফ মিয়া একে একে জীবনের বছরগুলো পার করে প্রায় 23-24 বছর বয়সে পদার্পণ করে। এখন তার মা বাবা চিন্তা করলেন যে ওর তো বিয়ে শাদী দেওয়ার দরকার, তাহলে এই বাউন্ডুলের স্বভাবটা দূর হয়ে যাবে।
তো সেই সুনীল কুমারের গ্রামে একটি মেয়ে পছন্দ হয়, খোঁজ নিতে নিতে সেই গ্রামে গিয়ে একটা মেয়ে পছন্দ হয়। তো মেয়ে পক্ষ ছেলে দেখেছে, ছেলেকে দেখে ওদের পছন্দ হয়েছে, ছেলে মেয়ে উভয়কে পছন্দ করেছে। লতিফ মিয়া বেশ উঁচু লম্বা একটা মানুষ ছিলেন, আর চেহারা ছিল তো ভালো ছিল। তখনকার সময় যে কুস্তি খেলা হতো, সেটা কিরকম কুস্তি খেলাতেও টুকটাক পারদর্শী ছিল। আর কুস্তি খেলতে গেলে তো শরীরের অবস্থা ভালো হতে হবে। তো লতিফ মিয়াকে দেখে কেউ অপছন্দ করবে এমন লোক আসলে ছিল না। আর ওই পাত্রীপক্ষও লতিফ মিয়াকে দেখে পছন্দ করে। আর লতিফ মিয়া বেশ সাহসী ছিল, দুরন্ত ছিল তো ছোটবেলা থেকেই। যেখানে 10 জন মানুষ মিলে যেতে ভয় পেত, সেখানে লতিফ মিয়া একাই যেত এবং সেই কাজ করে আসতে পারত। তো যাই হোক, সেই সময় অনুযায়ী লতিফ মিয়ার পরিবার লতিফ মিয়াকে নিয়ে সেই সুনীল কুমারের গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তার বিয়ের জন্য, মানে যেদিন বিয়ে হবে আর কি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সুনীল কুমারের গ্রামে যাওয়ার জন্য তখনকার সময় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা শুধু মাটির রাস্তা ছিল, তখন তো পাকা রাস্তা ছিল না, ইট বিছানো রাস্তাও ছিল না। রাস্তার দুই পাশে পুরাতন গাছপালা ছিল এবং লতিফ মিয়ার বাড়ি থেকে সেই সুনীল কুমারের গ্রামে যাওয়ার 3 থেকে 4 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তার পরে ছিল বিশাল এক বট গাছ। ওই গাছটা নাকি অনেক পুরনো এবং সেই গাছের সেই সময় নাম ছিল 4 পেয়ে বট গাছ। তো 4 পেয়ে বট গাছ কেন বলছি, কারণ হচ্ছে এই গাছটা নিচ থেকে 4টা বট গাছ আস্তে আস্তে একত্র হয়েছে এবং উপরে গিয়ে মিলিত হয়ে মনে হচ্ছে যে একসাথে একটা গাছ হয়েছে। দেখতে একটা চেয়ারের আকার ধারণ করে। অনেক সময় বট গাছের অনেকগুলো শেকড় দেখি না, এখানে একটা ওইখানে একটা, সবগুলো দেখলে বোঝা যায় না আসলে বট গাছের উৎপত্তি কোথায়। তো ওই বট গাছের উৎপত্তি মূলত 4টা এরকম মোটা মোটা শিকড় থেকে, যেগুলো মাটি থেকে উঠে উপর দিকে একত্রে মিলিত হয়েছে। দেখতে চেয়ারের মতো লাগে, এই জন্য অনেকেই নাকি এটাকে দত্তের চেয়ার বলতো। সেজন্যই এটাকে মূলত 4 পায়ের বট গাছ বলতো ওই সময়ের মানুষজন। 4টা গাছ চারদিকে থাকার কারণে গাছের মাঝখানে যে জায়গাটা, সেটা একদম সমান ছিল, মাঝখানে ফাঁপা ছিল। এই মাঝখানে কোনো গাছের কোনো শিকড় বাকড় আসেনি, চারপাশে গাছের শিকড় বেরিয়ে গিয়েছে, কিন্তু এই গাছের মধ্যস্থ যে জায়গাটা, সেখানে 15 থেকে 20 জন মানুষ একসাথে বসে গোল হয়ে গল্প গুজব করতে পারতো, বৈঠক করতে পারতো। আল্লাহর ইচ্ছায় যে এত সুন্দর হয়ে এটা তৈরি হয়েছে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, লতিফ মিয়ার পরিবার লতিফ মিয়াকে নিয়ে সেই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তখন দিনের বেলা আনুমানিক 11টা বাজে। তখন লতিফ মিয়ার ফ্যামিলির এবং আশেপাশের আত্মীয় স্বজন সব মিলায় 9-10 জন মানুষ 3টা রিক্সায় করে যাচ্ছিল লতিফ মিয়ার বিয়ের উদ্দেশ্যে। রাস্তা নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যেতে এক পর্যায়ে লতিফ মিয়ার আসলে জল বিয়োগ করার চাপ হয়। তখন লতিফ মিয়া ওই রিক্সাওয়ালাকে বলে যে, ভাই একটু দাঁড়ান, আমি একটু জল বিয়োগ করব। কিন্তু সেই সময় ওই রিক্সাওয়ালাদের কিন্তু অনেক দাম ছিল। তখন তো মানুষ ভ্যান বা গরুর গাড়ি এগুলো চলাফেরা করতো, রিক্সা কিন্তু এতটা অ্যাভেলেবল ছিল না, গ্রাম অঞ্চলে তো ছিলই না। বিশেষ করে কোনো স্পেশাল আয়োজনের জন্য তাদেরকে দূর থেকে হায়ার করে নিয়ে আসতে হতো, এই জন্য তাদের ভাবসাবি ছিল অন্যরকম ওই সময়ের প্রেক্ষাপটে। এখনো তো অনেক গ্রামে তো রিক্সা দেখা যায় না, বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলেও কিন্তু রিক্সা নাই, ভ্যান চলে, বা এখন তো অটো রিক্সা হয়েছে। অটো রিক্সার আগে ওই সমস্ত এলাকায় রিক্সা চলতো, এটাও কিন্তু আসলে ওভাবে খুব একটা দেখা যায় না। তো যাই হোক, বুঝতেই পারছেন যে রিক্সাওয়ালাদের কদর ওই সময় কেমন ছিল। এই জন্য ওই রিক্সাওয়ালা বলে উঠল, আরে ভাই একটু চাপে রাখেন না, একটু চাপে রাখতে পারেন না, জোয়ান মানুষ, চলেন ওই সামনে একটা বট গাছের জায়গা আছে, ওইখানে যাই, ওখানে ছায়া আছে, ওইখানে আমরাও একটু জিরাইলাম, এতটা পথ আসছি, আপনিও একটু কাজটা সেরে নিলেন। তো লতিফ মিয়া আর কিছু বললেন না, এরকম একটা কথা বলছে যে জোয়ান মানুষ চাপে রাখতে পারেন না, এটা তার একটু আত্মসম্মানে লাগে, এই জন্য সে চুপচাপ বসে আছে। তারপর আবার সে বিয়ে করতে যাচ্ছে, সুন্দর জামা কাপড় পরা। আস্তে আস্তে কিন্তু ওই রিক্সাগুলো ওই বট গাছের কাছে চলে আসে। তো বট গাছের নিচে এসে রিক্সাওয়ালা যখন রিক্সাটা দাঁড় করিয়েছেন, তখন লতিফ মিয়াকে বলে যে, ঠিক আছে ভাই, আপনি এখন যান। এখন লতিফ মিয়া তো আসলে বেশ চাপ ছিল, উনি তারা মানে তাড়াতাড়ি করে নেমে গিয়ে দৌড়ে এসে ওই 4 পেয়ে বট গাছের মাঝখানে যে জায়গাটা ছিল, ওইখানে বসে জল বিয়োগ করেছে। তো তখন আশেপাশে লতিফ মিয়া তাকে দেখলেন যে জায়গাটা অনেক সুন্দর, মাঝখানের জায়গাটা আরো বেশি সুন্দর, কোনো শিকড় বাকড় নাই। তো উনি ভাবতেন যে, আরে যদি আমার বাড়ির কাছে এটা হইতো, সারাদিন এখানে বসে আড্ডা দিতাম। তো যাই হোক, একটা পর্যায়ে লতিফ মিয়া জল বিয়োগ করা শেষ করে আবার রিক্সার কাছে চলে আসেন। কিছুক্ষণ পর রিক্সাওয়ালারা আবারও
যাত্রী তুলে রওনা দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওই রিক্সায় কোনো কোনো রিক্সায় 2 জন, কোনো কোনো রিক্সায় 4 জন, কোনো কোনো রিক্সায় 3 জনও উঠেছে। মানে মানুষের আকার আকৃতি অনুযায়ী আর কি। যদি বাচ্চা কাচ্চারা যদি দেখা যেত যে আছে, তাহলে ওই এক রিক্সায় 4টা অল্প বয়স্ক বাচ্চাকে তুলে দিয়েছে। আবার যাদের আকার আকৃতি একটু বেশ বড় সড়ো, তারা 2 জন কোনো রিক্সায় উঠেছে। তো এইভাবেই কিন্তু ম্যানেজ করে নিয়ে তারা যাওয়া শুরু করেছে। আর ফেরার সময় তো আবার একটা রিক্সায় 2 জনের বেশি উঠতে পারবে না, কারণ হাজব্যান্ড ওয়াইফ যারা 2 জন তারা তো একটা রিক্সায় উঠতে হবে, সেখানে তো আর কোনো লোককেও তুলতে দেয়া যাবে না। এই জন্য রিক্সা তাদের এক্সট্রা থাকলেও মানুষজন ছিল বেশি, তারা চিন্তা করেছে, আগে থেকে বলা ছিল যে তারাও যেন 1টা বা 2টা রিক্সা রাখে, ওই বাড়ি কোনে পক্ষ আর কি। তো তারা ওরকম ব্যবস্থা করে রেখেছিলেন আর কি। মূলত তারা সেখানে পৌঁছে যাওয়ার পর সব কাজ শেষ করে রওনা দিতে দিতে রাত 8টার মতো বেজে যায়। ওই সময় রাত 8টা মানে তো অনেক রাত। আর সাথে নতুন বউ। তো লতিফ মিয়া শ্বশুরবাড়ি থেকে আসার সময় তার শাশুড়ি একটা হাঁড়িতে করে কিছু তেলের পিঠা দিয়েছে। এবার কিন্তু রিক্সা সংখ্যা বেড়ে গেছে আর কি, যেহেতু ওই বাড়ি থেকেও 1টা-2টা রিক্সা যোগ হয়েছে। তা আবার ওই বাড়ি থেকে কয়েকজন আত্মীয় স্বজন তো আসছে, তাই না? কারণ মেয়ের সাথে বা কনের সাথে কিন্তু কয়েকজন আত্মীয় স্বজন যায়। তো যাওয়ার সময় তো সবাই ঠেলাঠেলি করে গেছে, আসার সময় এখন একটু রিল্যাক্সে যাচ্ছে। তো এবার তারা যখন রওনা দিয়েছে, তো এই লতিফ মিয়ার রিক্সায়, তারা যে 2 জন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, তো রিক্সার সামনে কিন্তু পর্দা টানানো থাকতো। এই বিয়ে বাড়ির থেকে যে রিক্সাগুলো আসতো, এখনো আপনারা গুগলে সার্চ দিলে ওই সময় যে বিয়ে বা রিক্সায় করে যারা বরযাত্রী যেত তাদের ছবিগুলো এখনো দেখতে পাবেন। তো ওইভাবেই আর কি তারা আসছিল ওই সময় ট্র্যাডিশন মেনে। তো ওনারা তো আসছেন। তো একটা রিক্সায় ছিল এই লতিফ মিয়ার বাবা আর তাদেরই আত্মীয় প্রতিবেশী 2 চাচাতো ভাই জামাল আর কামাল। এই 2 জন, জামাল মিয়া কামাল মিয়া তাদের নাম ছিল। তো তাদের এই 2 ভাইয়ের বয়স বেশি না, একজনের বয়স 12 বছর আর একজনের বয়স 14 কি 15 বছর সর্বোচ্চ, এরকম, আরো কমও হতে পারে। তো লতিফ মিয়ার বাবা সহ ওর 3 জন সবার পেছনের রিক্সায় আসছেন। তো আসার পথে জামাল যে ছেলেটা, তার হাতে ছিল এই তেলের পিঠার হাঁড়ি। তো জামাল ছেলেটা মনে মনে ভাবছে যে এতগুলো পিঠা বাড়িতে নিয়ে গেলে বিয়ে বাড়ি কত আত্মীয় স্বজন আসছে, ভাগাভাগি করতে আমি একটাও খেতে পারবো না। তো এতটা পথ যে কষ্ট করে টাইনে নিয়ে আসতাম, আমার ভাগে তো একটাও জুটবে না। এর থেকে ভালো যে এখনই খাওয়া শুরু করে দিই। তখন ওই জামাল ওই লতিফ মিয়ার বাবাকে বললো যে কাকা আমি পিঠা খাবো, আমার খুব ক্ষুধা লাগে। তখন উনি উত্তরে বলছেন যে আরে বাপরে, এখন পিঠা খাবি, বাড়িতে যাওয়া তারপর খা। জামাল তো নাসর বান্দা, সে এখনই খাবে। এক পর্যায়ে বললো এই লতিফ মিয়ার বাবা, ঠিক আছে খাবি যখন তাহলে খা। তো ওই পিঠার মুখটা একটা কাপড় দিয়ে বাঁধা ছিল। তো জামাল মিয়া পিঠার হাঁড়ি থেকে কাপড় সরিয়ে একটা একটা করে পিঠা খেতে লাগলো। অনেক ধরনের একটা মিষ্টি পিঠা বানিয়েছেন আর কি। তো এদিকে রিক্সা চলছে। এক পর্যায়ে 4টা রিক্সা ছিল, সেই 4টা রিক্সার 4 পেয়ে যে বটগাছের কাছাকাছি আসে, ম্যাক্সিমাম রিক্সাগুলো তখন বটগাছ ক্রস করে চলেও যায়। একদম শেষের রিক্সায় এই লতিফ মিয়ার বাবা এবং জামাল কামাল 2 ভাই তারা ছিল। জামাল ছিল ছোট, কামাল বড়। জামাল কিন্তু তখন পিঠা খাচ্ছে। জামালদের রিক্সা যখন বটগাছের নিচে আসে, হঠাৎ করে রিক্সাওয়ালা অনুভব করে রিক্সাটা মনে হলো হঠাৎ করে ভারী হয়ে গেছে। রিক্সাওয়ালা অনেক জোরে জোরে প্যাডেল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রিক্সা কিছুতেই আগাচ্ছে না। লতিফ মিয়ার বাবা রিক্সাওয়ালাকে বললো, কি হয়েছে ভাই, সামনে যাচ্ছ না কেন? রিক্সাওয়ালা কোনো কথা বলছে না। হঠাৎ করে রিক্সার নিচে যে হারিকেনটা ছিল সেটা দপ করে নিভে গেল। তো রিক্সাওয়ালা বিরক্ত হয়ে হারিকেন জ্বালানোর জন্য রিক্সা থেকে নেমে যেই না নিচে ঝুঁকে রিক্সায় আবার পুনরায় ম্যাচ লাইট জ্বালিয়ে আগুন দেবে, ঠিক তখনই জামাল তার হাতে থাকা পিঠার হাড়ি সজোরে রিক্সাওয়ালার মাথায় আছাড় দেয়, মানে মাথায় আঘাত করে। এদিকে রিক্সাওয়ালা, ও বাবা গো, মা গো, আবার কি হলো রে, আমি মরে গেলাম গো, এইটা বলে চিৎকার শুরু করে দিছে। এদিকে লতিফ মিয়ার বাবা আর জামালের বড় ভাই কামাল, তারা দুজনেই একটা জিনিস খেয়াল করলো, সেটা হলো হঠাৎ করে জামালের চোখগুলো বেশ বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে, বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ছে। লতিফ মিয়ার বাবা তখন জামালকে জিজ্ঞেস করলো, এই জামাল কি হয়েছে, তুই এই মুরব্বী লোকটার মাথায় এইভাবে আঘাত করলি কেন, রিক্সাওয়ালাকে মারলি কেন? জামাল কোনো কথা বলছে না, চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে আছে। আর এদিকে লতিফ মিয়ার রিক্সা তো এখানে আছে, আর অন্য রিক্সাগুলো সেগুলো তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পিছনে যে কি হয়েছে তা তো বুঝতেই পারেনি। আর ওই রিক্সাগুলোর নিচে যে হারিকেন গুলা জ্বালানো ছিল, মনে হচ্ছে আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে, এখন চিৎকার দিলেও এদেরকে আসলে পাওয়া যাবে না।
একটা পর্যায়ে রিক্সাগুলো যেতে যেতে এই হারিকেনের আলো আর দেখা যাচ্ছে না। এদিকে লতিফ মিয়ার বাবা মনে মনে ভাবছে, হায় আল্লাহ রে, এটা কোন বিপদে পড়লাম। এদিকে হয় কি, এই জামাল মিয়া রিক্সা থেকে নেমে বট গাছের উপরের দিকে তাকিয়ে আছে আর লাফালাফি করছে। এমন ভাবে লাফ দিচ্ছে, স্বাভাবিকভাবে মানুষ যদি মাটি থেকে উপরের দিকে লাফ দেয় কয় হাত উপরে উঠতে পারে? 2 হাত, 3 হাত, 4 হাত বড়জোর, এর উপর তো আর না। কিন্তু মনে হচ্ছে যে এই জামাল মিয়ার পায়ের নিচে স্প্রিং লাগানো হয়েছে, সে লাফাচ্ছে, অনেক উপরে উঠে যাচ্ছে। এইটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বিষয়টা লতিফ মিয়ার বাবা এবং রিক্সাওয়ালা কিছুটা আন্দাজ করতে পারে যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। যখন রিক্সাওয়ালাও বুঝতে পারে তখন সেও তো ভয় পেতে লাগলো। এদিকে লতিফ মিয়ার বাবা রিক্সাওয়ালাকে সাহস দিয়ে বললো যে, ভাই তুমি হারিকেনটা জ্বালাও আর রিক্সা চালাতে শুরু করো। যেহেতু আল্লাহর রহমতে তুমি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হও নাই, হাড়িটা দিয়ে তোমার মাথায় আঘাত করছে, হাড়ির চোখরা অংশ তোমার মাথায় লেগে মাথা ফেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয় নাই। তুমি যাই হোক ভাই, যা করার তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে, বাড়িতে যেতে হবে। তো রিক্সাওয়ালা হারিকেন জ্বালিয়ে এবার তার রিক্সার প্যাডেলে পাড়া দিলেন। এবার আগের তুলনায় রিক্সাটা স্বাভাবিক লাগছে, কিন্তু জামাল মিয়ার অবস্থা কিন্তু অস্বাভাবিক। সে চোখ বড় বড় করে একটু পর পর হুঙ্কার দিচ্ছে। এইভাবে তাদের রিক্সা সামনের 3-4টা রিক্সা থেকে প্রায় অনেকক্ষণের পথ পিছনে পড়ে গেছে। বিষয়টা লতিফ মিয়া এবং তার সামনের লতিফ মিয়া বুঝতে পেরেছে যে অনেকক্ষণ পিছনে, কিন্তু সামনে যে রিক্সাগুলো আছে এদিকে রিক্সাওয়ালারাও কেউ খেয়াল করে নাই, ওই রিক্সার যাত্রীরাও কেউ খেয়াল করে নাই। সবাই চিন্তা করছে আসছে তো। এদিকে লতিফ মিয়ার বাবা এই জামাল মিয়াকে রিক্সায় তোলার জন্য যখন ওর কাছে গেছে, হঠাৎ করে জামাল ছেলেটা ব্যাঙের মতো লাফ দিয়ে ওই বট গাছের দিকে যাওয়া শুরু করে। একটা পর্যায়ে হয় কি, যেভাবে মাকড়সা বা কাকড়াগুলো দৌড়ে, তাদের যেই ধরনের হাত পা আছে, তো মাকড়সার তো 8টা পা দিয়ে কিভাবে চলে, মনে হচ্ছে জামাল মিয়া তার 2 হাত 2 পা দিয়ে ওই মাকড়সার মতো করে সামনের দিকে দ্রুত এগিয়ে চলছে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। আর জামাল মিয়া কি করে, ওইভাবে যেতে যেতে ওই যেই বটগাছের নিচে যে ফাঁকা জায়গাটা আছে ওইটার ভিতরে ঢুকে যায়। এরপর ওনারা সবাই দেখতে পান, তখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, একটু আলো ছিল, সামান্য একটু আলো, দেখতে পান যে ওই ফাঁকার ভিতর দিয়ে কোনো একটা দিকে ঢুকে মনে হলো বটগাছের উপর দিকে চলে গেছে। ওনারা তো দৌড়ে জামালের কাছে চেষ্টা করেন। এদিকে দেখা যায় যে জামাল মিয়া বট গাছের উপরের কোন একটা ডালে বসে আছে এবং ভয়ঙ্কর ভাবে গর্জন করছে, যেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে করা পসিবল না। এখন ওনারা তো নিচ থেকে দোয়া দুধ পড়ছে, হায় আল্লাহ, এখন এটা কি হবে, এখন আমরা কি করব এখন এই ছেলেটাকে নিয়ে। ওরা দোয়া দুধ পড়ছেন। একটা পর্যায়ে জামাল আস্তে আস্তে নিচে নামতে শুরু করে, আর ওই যে ফাঁকা জায়গাটা ওইখানে এসে ঠাস করে পড়ে অচেতন হয়ে যায়। জামালের নাক মুখ থেকে 2-4 ফোঁটা রক্তও বের হয়েছে। এই লতিফ মিয়ার বাবা তাড়াতাড়ি করে জামালকে কাঁধে নিয়ে রিক্সার কাছে ছুটে আসেন, রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করে। এদিকে লতিফ মিয়ার নতুন বউ নিয়ে বাড়িতে আসার আনন্দে সবাই তো লতিফ মিয়ার বাবার রিক্সার কথা ভুলেই গেছে। হঠাৎ করে লতিফের মা এসে লতিফকে জিজ্ঞেস করে, বউ রেতে ঘরে তুলবো, তোর বাবা কই? তোর বাবাকে তো দেখছি না। তোর বাবা তারা এখন বউকে ঘরে তুলবো, একটা আনুষ্ঠানিকতা আছে না, গ্রামের একটা রেওয়াজ আছে না, তোর বাবা এত দেরি করতেছে কেন, খোঁজ লাগা। তখন সবাই চিন্তা করে, তাই তো, এই রিক্সা তো এখনো আসে নাই, এত দেরি হলো কেন, উনি কোথায় গেল? আর রিক্সাটা তো একটা পেছন দিকে পড়ে গেছে, কোনো একটা সমস্যা হলো না তো? তখন 4-5 জন পুরুষ মানুষ এই লতিফ মিয়ার বাবার খোঁজে বের হয়ে আসেন, হারিকেন নিয়ে, হাতে হারিকেন নিয়ে বের হয়েছেন। লতিফ মিয়া এবং তার যে বন্ধু বান্ধবরা যারা ছিল তারাও রওনা দিয়েছে যে কি ব্যাপার, কোথায় গেল। তখন দূর থেকে লতিফ মিয়ার বাবার রিক্সার হারিকেনের টিমটিমে আলো তাদের চোখে পড়ে। লতিফ মিয়া দৌড়ে সে আলোর দিকে ছুটে গেল, গিয়ে দেখলো যে প্রতিবেশী এই চাচাতো ভাই জামালের অবস্থা খুবই খারাপ। তখন লতিফ মিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে, জামালের এই অবস্থা কি করে হলো? তখন লতিফ মিয়ার বাবা সব কথা খুলে বলে। তবে আংশিকভাবে বলেছে যে এই হয়েছে, বিস্তারিত কথা পরে বলবো, আগে বাড়িতে যাই। এদিকে বাড়িতে নিয়ে আসার পর জামাল কামালের মা বাবা তো জামালকে দেখে কেঁদে প্রায় পাগল প্রায়। এর মধ্যে এই আশু মুন্সি দাদাও এসে হাজির হন। আশু মুন্সি দাদা টুকটাক ঝাড়ফুঁক পারতেন, তিনি যা জানতেন সেসব পরে জামালের উপর ফু দিলেন এবং গ্লাসে করে পানি নিয়ে ফু দিলেন এবং সেই পানি জামালের উপর ছিটিয়ে দিলেন। আর কিছুটা খাইয়ে দিলে 4-5 ঘন্টা পর জামালের জ্ঞান ফেরে, কিন্তু জামাল আর আগের জামাল নেই। জামালকে দেখে অনেকেই
ভয় পাওয়া শুরু করেছে তার আচার আচরণ কথাবার্তা দেখে। জামালও সবাইকে দেখে ভয় পাচ্ছে আর বলছে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরো না, আমাকে মেরো না, এই বলে সে চিৎকার চেঁচামেচি করছে। জামালের মুখে এই ধরনের কথা শুনে জামালের মা 2 থেকে 3 বার জ্ঞান হারিয়েছে। জ্ঞান আসে আবার জ্ঞান হারায়, আর জ্ঞান হারাবেই বা না কেন, জামাল কামাল তারা 2 ভাই, তাদের মা বাবার খুব আদরের। তো এইভাবে 3 দিন কেটে যায়। 4 দিনের দিন দুপুরের দিকে আশুমুন্সি দাদা একজন বড় কবিরাজ নিয়ে জামালদের বাড়িতে আসেন। কবিরাজ জামালকে কবিরাজের সামনে আনার জন্য বলেন। তখন জামালের বাবা বলল জামাল তো এখন ঘুমাচ্ছে। তখন জামালের বাবা কবিরাজকে উদ্দেশ্য করে বললেন যে আপনি দয়া করে একটু ঘরের ভিতরে আসুন। কবিরাজ ঘরের ভিতরে যেতে চাচ্ছে না। তো জামালের বাবা আবার বলল ছেলেটা সারা রাত পাগলামি করেছে, এতটুকু ঘুমায় নাই, আপনি একটু দয়া করে ভিতরে আসেন। তখন এক পর্যায়ে কবিরাজ ঘরের ভিতরে যায়। যেই না ঘরের ভিতরে পা রেখেছে হঠাৎ করেই জামাল চট করে 2 চোখ খুলে ফেলে। মনে হচ্ছে যে জামাল চোখ বন্ধ করেছিল, কবিরাজের যে পদধ্বনি মানে পা ফেলার যে শব্দ এটার অপেক্ষায় ছিল। সে এত বড় বড় করে চোখ খুলেছে, চোখ খুলে তাকিয়েছে। তাকানোর পরপরই সে বলছে এই বেটা এখানে কেন আসলি? তোর তো এখানে কোনো দরকার নাই, চলে যা, নইলে তোর এমন অবস্থা করব যে তোকে দেখে তোর আশেপাশে 10 গ্রামের লোকজন কান্না করবে, এমন পরিণতি করব তুই চিন্তাও করতে পারবি না, আর এমন ভাবে মরবি কাউকে বলেও যেতে পারবি না যে কিভাবে মরলি, আমার সাথে লাগতে আসিস না, যা ভাগ। তো কবিরাজ এসব কথা পাত্তা দেয় না, কারণ এই ধরনের সমস্যা তো সব রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে, সব জিনেরাই হম্বিতম্বি করতে থাকে। তো কবিরাজ কাছে গিয়ে বিড়বিড় করে কি জন্য পড়ছে, জামালের বুকের উপর ফু দিচ্ছে। আবারও জামাল বলে উঠলো আরে সর, কি করছিস সেগুলা, তোর ফু আমার কোনো কাজেই দিবে না, আমার উপর কিছুই হবে না, কোনো প্রভাবও পড়বে না। এই বলে অকথ্য ভাষায় কবিরাজকে গালিগালাজ করতে লাগলো। তো কবিরাজ তার ব্যাগ থেকে এক ধরনের পাউডার বের করে জামালের মুখের দিকে ছুঁড়ে মারে। এবার জামাল নাক মুখ ভেঙচি কাটিয়ে সজোরে কবিরাজকে কোষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে কবিরাজ 5 থেকে 6 হাত দূরে ধপাস করে মাটিতে পড়ে যায়। উপস্থিত সবাই বুঝতে পারে যে থাপ্পড়টা যে মারলো এটা এত জোরে মেরেছে যে কবিরাজের যে বয়স, কবিরাজ যদিও উঁচা লম্বা, এই লোককে 5 থেকে 6 হাত দূরে ফেলে দেয়া থাপ্পড় দিয়ে তাহলে কি অবস্থা হতে পারে? সাধারণ কোনো মানুষ হলে ওখানেই মারা যাবে, নইলে ঘন্টাখানেক তো বেহুশ হয়ে পড়েই থাকবে। কবিরাজ নিজের মান সম্মানের দিকে তাকিয়ে সাথে সাথে উঠে দাঁড়িয়ে যায় এবং সোজা ঘর থেকে বের হয়ে এসে কবিরাজকে যে ডেকে আনছে যে আশুমুন্সি দাদা, তাকেও ডাকে যে ভাই একটু এদিকে আসেন। তখন বলে যে দেখো ভাই, বড় একটা কবিরাজ লাগবে এখানে, আমাকে থাপ্পড় মারছে, এটা স্বাভাবিক কোনো জিন না, এই জিনের খোঁজ খবর আমি নিব আমার অনুগত জিনদের মাধ্যমে, তবে এটার চিকিৎসা আমি করতে পারবো না, আর তুমি পারলে আমার কাছে একটু আইসো, কালকে দেখি আমি তোমাকে কোনো তথ্য দিতে পারি কিনা। তো এই কথা বলে কবিরাজ উনি চলে যায়। আর এদিকে আশুমুন্সি দাদা আবারও জামালের কাছে যায়। জামাল রাগান্বিত হয়ে আশুমুন্সি দাদার দিকে তাকিয়ে বলে কোনো লাভ নাই রে, ওকে আর বাঁচাতে পারবি না, শুধু শুধু সময় নষ্ট করছিস, তার চেয়ে বরং ওর জন্য একটা কবর খোঁড়। জামালকে তো আমি বট গাছের নিচেই খাইয়ে ফেলছি, ওর ভিতরে তো কিছুই নাই, ওর ভিতরে এখন আমি আছি, আর তোদের সবাইকে আমি খেয়ে ফেলবো। জামাল তো জীবিত নাই রে, ও শেষ, কবর খোর তাড়াতাড়ি কবর খোর ওর জন্য, এটাই ভালো হবে। এই কথা বলে জামাল অদ্ভুত রকমের হাসি হাসছে, বেশ ভয়ঙ্কর ভাবে সে হাসি হাসছিল যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এদিকে আশুমুন্সি দাদা কবিরাজের কথা মতো পরের দিন কবিরাজের বাড়িতে যায়। কবিরাজের মুখ থেকে দাদা শুনতে পারলেন ভয়ঙ্কর এক তথ্য। কবিরাজ দাদার উদ্দেশ্যে বলে আরে আশু মিয়া, তুমি আমাকে কোথায় নিয়ে গেছিলা? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি এখনো বেঁচে আছি। তুমি জানো ওই ছেলের ভিতরে কে আছে? ওই ছেলের ভিতরে এমন ভয়ঙ্কর একটা জিন আছে, এই জিনের নাম হলো এনাথ বসা। এই এনাথ বসার নাম শুনলে আমার থেকেও বড় বড় কবিরাজও দিক বিদিক দৌড়ানো শুরু করে। এই ভয়ঙ্কর পিশাচ প্রকৃতির জিনকে কেউ তো হাজিরও করতে পারে না, কেউ ডাকতেও পারে না, যদি কেউ তাকে ডাকে তার মৃত্যু অনিবার্য। তোমার কথায় পরে কি ভুলটাই আমি করছিলাম রে বাপু। তুমি জানো যে আমার কাছে থাকা এরকম যোদ্ধা প্রকৃতির 10টা জিন আছে, এই জিনদেরকে এনাথ বসা 1 সেকেন্ডেরও কম সময় মেরে ফেলতে পারে। তাহলে তুমি বোঝো তা আমার মতো কবিরাজ ওই ছেলে ট্রিটমেন্ট করতে পারবে? পারবে না। এসব কথা শুনে আশুমুন্সি দাদার চোখ তো কপালে। কবিরাজ আরো বলে তোমাদের ওখান থেকে আসার পর আমার গায়ে অনেক জ্বর ছিল, নির্দিষ্ট কিছু ট্রিটমেন্টের কারণে আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, তবে
তোমাদের এখান থেকে আসার পর রাতের বেলা আমি আমার সবকটা জিনকে একত্র করে আলোচনা করেছিলাম, কিন্তু আমার অনুগত জিনগুলো উল্টো আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে শাসিয়ে গেল। আমার জিনগুলো আমাকে বলল যে আপনি মোটেও ভালো কাজ করেন না ওইখানে গিয়ে। ওই সময় এনাথ বসা যদি আপনার পাশে আমাদেরকেও দেখতো তাহলে আমাদেরকে ওখানে মেরে ফেলতো, আর আপনাকেও মেরে ফেলতো। আপনাকে ছেড়ে দিয়েছে খুবই তুচ্ছ ভেবে। যদি আমরা পাশে থাকতাম আপনাকে একটু ক্ষমতাশালী মনে করতো, আপনাকেও মেরে ফেলতো। মনে রাখবেন যে এই জিন অনেক অনেক শক্তিশালী, এইটা স্বাভাবিক কোনো জিন না। আর আপনি যেই রোগীকে দেখতে গিয়েছিলেন এই রোগীর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এনাথ মশা আগের রাতেই খেয়ে ফেলেছে, আর রোগীর শরীরের ভিতর যেটা আছে সেটা ওই সরাসরি এনাথ মশাই। ও যে কথা বলছে কাজ করছে সব এনাথ মশাই। এটা একটা জীবন্ত লাশ, একে কোনো চিকিৎসা করা যাবে না, ও মরে গেছে। কবিরাজ আবার তার জিনদের কাছে জিজ্ঞেস করলেন যে এই ছেলেটাকে কেন খেয়ে ফেললো। কবিরাজ জিন তখন বলল মূল ঘটনা হলো লতিফ মিয়া যখন বিয়ে করার জন্য যাচ্ছিল পথের মাঝে তার জল বিয়োগ করার চাপ হয়, তখন সে সেই বট গাছের ভেতরে জল বিয়োগ করে। যে জায়গাতে এই লতিফ মিয়া মূলত জল বিয়োগ করেছে সেই জায়গায় এই ভয়ঙ্কর জিন বিশ্রাম করে। সে বিশ্রামের জায়গাটা নষ্ট করে দিয়েছে, অপবিত্র করেছে। সে ভয়ঙ্কর পিশাচ প্রকৃতির জিন ক্ষিপ্ত হয় লতিফ মিয়ার উপর, কিন্তু লতিফ মিয়া ওই সময় লতিফ মিয়ার উপর তেমন কিছু করতে পারে নাই, কারণ তখনও তো আসলে সন্ধ্যা নামে নাই বা ওইরকম বেলা হয় নাই। সে অপেক্ষা করছিল ফেরত আসার সময় লতিফ মিয়ার কিছু করবে, কিন্তু কোনো কারণে ওই সময় সে লতিফ মিয়ার কিছু করতে পারে নাই। কিন্তু সর্বশেষ যে রিক্সাটা ছিল, এই রিক্সা জামাল যে ছেলেটি, সে পিঠা খাচ্ছিল, আর এই কারণে সে একটা সুযোগ পেয়ে যায়। সেই সুযোগ আর হাতছাড়া করে নাই, সাথে সাথেই জামালের উপর ভর করেছে এবং জামালকে বট গাছের ভেতরে নিয়ে 2 পা ধরে মাটিতে এমন এক আছাড় মেরেছে ও সাথে সাথেই মারা গেছে। এরপর ওর ভিতরে সবকিছু খেয়ে ফেলেছে। মূলত লাশের ভেতরে ঢুকে কথা বলতে পারা জিনগুলো অত্যন্ত শক্তিশালী হয়, কারণ লাশের ভিতরে স্বাভাবিক যে জিনগুলো এগুলো ঢুকতে পারে না। কিন্তু এনাথ বসা বেড়েছে, আর এনাথ বসা এখনো শান্ত হয়নি। লতিফ মিয়ার সাথে যারা বরযাত্রী হিসাবে গিয়েছিল তাদের সবার কপালেও বিপদ আছে, আর লতিফ মিয়ারও রেহাই নাই। এসব কথা কবিরাজ জিনের মাধ্যমে শুনে কবিরাজ আশু মুন্সি দাদার কাছে বলে। এসব কথা শুনে আশু মুন্সি দাদাও খুব চিন্তিত হয়ে পড়ে যে হায় হায় সর্বনাশ, কি হয়ে গেল, এখন কি করি। তো এই সমস্ত কথা শুনে যখন আশু মুন্সি দাদা ভাবতে ভাবতে এসব কথা চিন্তা করতে করতে ভাবতে ভাবতে যখন নিজের গ্রামের দিকে আসলেন, দাদার বাড়িতে যাওয়ার আগেই এই পথের মাঝেই পড়ে জামালদের বাড়ি। তো দাদা যখন জামালদের বাড়ির কাছাকাছি আসছেন তখন জামালের বাড়ি থেকে কান্নাকাটির রোল শোনা যাচ্ছে। দাদার বুঝতে বাকি রইল না কি হয়েছে, জামাল আর নেই। দাদাও কান্নাকাটি শুরু করেন, কারণ জামালকে তো উনি ছোটবেলা থেকে দেখছেন, তার নাতির বয়সী। তা আশুমুঠি দাদা অনেক চেষ্টা করেছিলেন জামালকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবে আসলে সম্ভব হয়নি। এর মাঝে এখন নতুন চিন্তা লতিফ মিয়াকে নিয়ে, যে সদ্য বিয়ে করেছে। আসলে দাদা একজন দয়ালু মানুষ ছিলেন এবং মানুষের উপকার করতে খুব ভালোবাসতেন। দাদা সবসময় চাইতেন নিজের অর্থ দিয়ে হলেও মানুষের উপকার করতে। সেদিন রাতে জামাল মিয়াকে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করে সবাই যে যার মতো চলে যায়। ইতিমধ্যে 2 দিন পেরিয়ে গেলেও কবিরাজের কথা মতো আর কোনো সমস্যা ওভাবে হচ্ছে না। তবে 3 দিনের দিন গিয়ে মাগরিবের আজানের আগ মুহূর্তে বাড়ির পেছনে বাচ্চারা খেলা করছিল, সেই জায়গায় জামালের বড় ভাই কামাল মনমরা হয়ে বসে আছে। আসলে নিজের ছোট ভাইকে চোখের সামনে মারা যেতে দেখে সেই কষ্টটা কিছুতেই কামাল মিয়া আসলে ভুলতে পারছে না। এজন্য হয়তো বা কামাল মিয়া মনমরা হয়ে বসে আছে। এই বিষয়টা সেখানে যারা খেলা করছিল তারা তাকে দেখেছিল, চিন্তা করছে মনমরা হয়ে বসে, ভাই মারা গেছে এই জন্য আর কি। তো হঠাৎ করেই এই কামালের মুড মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সবাই দেখতে পায় কামাল মিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গায়ে যে জামাটা ছিল সেটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং এক দৌড়ে ঘরের পেছনে যে নারকেল গাছটা ছিল, এই নারকেল গাছটা কিন্তু বেশ উঁচু ছিল, 40-50 ফুট উঁচু ছিল। কামাল মিয়া বানরের মতো 4 হাত পায়ে এই নারকেল গাছের উপর উঠে গেল। এইটা দেখে সেখানে থাকা বাচ্চারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই কামাল গাছের উপরে উঠে বাচ্চাদের চিল্লাচিল্লি উঠে গেছে আর কি। আর বাচ্চাদের চিল্লাচিল্লিতে গ্রামের নারী পুরুষ অনেকেই এই নারকেল গাছের নিচে এসে জমা হয়েছে। সবাই এক দৃশ্য দেখতে পায় যে কামাল একদম গাছের উপরে দাঁড়িয়ে আছে, 2 হাত 2 দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। সবাই বলছে কামাল নেমে আয়, কি করিস। কিন্তু না, কামাল কোনো কিছুই ভ্রুক্ষেপ করছে না। সবাই দেখতে পায় কামাল 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে, চোখটা বন্ধ করে সামনের দিকে ঝুঁকে পড়ে নিচের দিকে পড়ে গেল।
তার মাথাটা একদম সরাসরি এসে মাটিতে পড়েছে, পাটা উপরের দিকে ছিল, এমন পজিশনে পড়েছে যে এই পজিশনে পড়লে আসলে কারোর বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। সব লোকজন তড়িঘড়ি করে জামাল মিয়ার কাছে গিয়ে দেখলো যে তার নাক মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে, আর মাথার উপরে অংশটা, খুলিটা, এইটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সাথে সাথেই কামাল মিয়া মারা যায়। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। কোন মা বাবা সহ্য করতে পারবে এটা, যে মাত্র কয়েকদিনের ব্যবধানে আদরের দুটা সন্তান মারা গেল। এই জামাল কামালের মা বাবা প্রায় পাগলই হয়ে যায়। আসলে দুইটা সন্তান, এই দুইটা সন্তানই তাদের ছিল, অন্য কোনো সন্তান ছিল না। কয়েকদিনের ব্যবধানে যখন মারা গেল, এই শোক সইতে না পেরে এই কামালের মা পাগল হয়ে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। আর কামালের বাবাও সেও আধা পাগল হয়ে যায়, কেউ কিছু দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই পুরো পরিবার শেষ হয়ে যায়। এই ঘটনার পর লতিফ মিয়া এবং তার বাবাকে গ্রামে কিছু লোকজন এই ঘটনার জন্য দোষারোপ করে যে আপনার ছেলের বিয়েতে গিয়ে এই পরিবারের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সব দোষ আপনাদের। তো এভাবেই বেশ কিছুদিন ধরে সব আত্মীয়স্বজনদের মধ্যে মনোমালিন্য হয়। কামালের মৃত্যুর পর এই আশুমুন্সি দাদা এবার একটু নড়ে চড়ে বসলেন যে লতিফ মিয়াকে তো বাঁচাতে হবে। তো লতিফ মিয়ার বাবাকে ডেকে আনলেন, এনে সেই কবিরাজের জিরের বলা কথাগুলো লতিফ মিয়াকে এবং তার বাবাকে এই আশুমুন্সি দাদা বললেন। তখন লতিফ মিয়ার বাবা বলল যে আপনি এই কথাগুলো আগে কেন বলেননি? তখন এই মুন্সি দাদা বললেন, কি হয় বলবো, দেখতেই তো পারছো তোমাদের চোখের সামনে একে একে একজন একজন করে মরতে লাগলো। এবার তো লতিফ মিয়ার বাবাও চিন্তিত হয়ে পড়ে যে সর্বনাশ, এবার তো আমার ছেলেও যাবে রে, আমার ছেলেও যাবে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। লতিফ মিয়া এবং লতিফ মিয়ার বাবা কিন্তু ভেবে পাচ্ছিলেন না যে কি করবেন। এক পর্যায়ে এই আশুমুন্সি দাদা একজন হুজুরের ঠিকানা বের করেন। ফরিদপুরের একজন হুজুর, তার নামটা আসলে ওভাবে আর জানা যায়নি বলতে নামটা ভুলে গেছেন আশুমুন্সি দাদা। তো আশুমুন্সি দাদা এবার বললেন লতিফ মিয়ার বাবাকে যে আর বেশি দেরি করা যাবে না, চলো হুজুরের কাছে, নয়তো যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। তো যে কথা সেই কাজ। পরের দিনই সকালবেলা লতিফ মিয়া, তার বাবা এবং আশুমুন্সি দাদা, তারা তিনজন মিলে ফরিদপুরের হুজুরের কাছে যাওয়ার প্রস্তুতি নেন। হুজুরের বাড়িতে যেতে যেতে সেদিন রাত হয়ে যায়। সেখানে গিয়ে হুজুরের কাছে সব ঘটনা খুলে বলেন। হুজুর অনেকক্ষণ ধরে চিন্তা করলেন এবং বললেন যে ঠিক আছে, আপনারা আসছেন, চিন্তা করবেন না ইনশাল্লাহ। আপনারা রাত্রে আমার বাড়িতে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে নেন, বিশ্রাম করেন, সকালবেলা দেখি কি করা যায়। তো এই রাতের মতো লতিফ মিয়ার বাবা এবং আশুমুন্সি দাদা তিনজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন হুজুরের বাড়িতে। সকালবেলা উঠে হুজুর লতিফ মিয়ার হাতে একটি তাবিজ জাতীয় কিছু দিয়েছেন আর কি, আর একটা বোতলের মাঝে পানি পড়ে ফু দিয়ে দেন। হুজুর বলে দিয়েছেন যে এই বোতলের পানি খাওয়া এবং গোসলের সময় ব্যবহার করতে হবে, আর খাওয়ার সময় যে পাত্রে মূলত পানি খাওয়া হয় সেখানে অল্প কিছুটা পানি মিশিয়ে নিতে হবে এই বোতল থেকে। আবার গোসলের সময়ও গোসলের পাত্রে যে পানিটা রাখা হয়েছে সেখানে কিছুটা পানি মিশিয়ে দিতে হবে। পুকুরে বা অন্য কোনো জায়গায় গোসল করার দরকার নাই, এটা হুজুর বলে দেন। এটাও বলে দেন যে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এই বলে হুজুর তো উনি ওনার কাজটা ওই সময় মতো শেষ করেন। তো লতিফ মিয়া, তার বাবা এবং আশুমুন্সি দাদা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসতেন। এভাবেই চলছিল লতিফ মিয়ার সময়, আর কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু লতিফ মিয়ার আর্থিক সমস্যাটা দূর হচ্ছে না। এর ভিতরে লতিফ মিয়া তার শ্বশুর বাড়িতে অনেকবারই আসা যাওয়া করেছেন। এই আসা যাওয়ার ভিতরে কিন্তু ওই বট গাছের ওই দিক দিয়ে উনি গিয়েছেন, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। হঠাৎ একদিন পরিচয় হয় সেই সুনীল কুমারের বাড়ির একজন কর্মচারীর সাথে। সেই কর্মচারীর নাম ছিল সাত্তার হোসেন। মূলত এই সাত্তার হোসেন লতিফ মিয়াদের গ্রামে আসতো সুনীল কুমারের ধানের জমি দেখাশোনা করার জন্য। তো লতিফ মিয়া যেত সুনীল কুমারের গ্রামে শ্বশুর বাড়িতে। এইভাবেই একদিন লতিফ মিয়ার সাথে সাত্তার হোসেনের একটা পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সাত্তার হোসেনের সাথে লতিফ মিয়ার অনেক কথাবার্তা হয়, সবাই সবার ঠিকানা বলে। তখন সাত্তার হোসেন বলে, আরে ভাই কি বলেন, আপনার গ্রামে তো আমি মাঝে মাঝে যাই, আমার মহাজনের অনেক ধানের জমি আছে, ওখানে দেখাশোনা করতে, যেতে কষ্ট হয় আমার। এরপর লতিফ মিয়া বলেন যে ও তাই নাকি, তাহলে তো আপনি যখন আসবেন আমাকে ডাকবেন, কথাটা হবে আর কি। তো যখন এরপরে ওই সাত্তার হোসেন লতিফ মিয়াদের গ্রামে গিয়েছে, তখন এই লতিফ মিয়ার সাথে দেখা করেছে, কথাবার্তা হয়েছে। এভাবেই তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর বন্ধুত্বের কারণে সাত্তার হোসেন লতিফ মিয়ার আর্থিক অবস্থার কথাও জানতে পারেন। তো একদিন সাত্তার হোসেন লতিফ মিয়াকে বলে যে
বন্ধু, তোমার যে অবস্থা তাতে তো তোমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। লতিফ মিয়া বললো যে হ্যাঁ, আসলে কষ্ট তো হয়ই। তখন সাত্তার হোসেন লতিফ মিয়াকে বলল, তুমি আজ সন্ধ্যায় আমার সাথে আমার মহাজনের বাড়িতে উপস্থিত থাকবা, দেখি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি কিনা। লতিফ মিয়া মনে মনে বেশ অনেক খুশি হন। আসলে তখনকার সময়ে এই ধরনের অবস্থাশালী ব্যক্তিদের বাড়িতে কাজ পাওয়া কিন্তু বেশ ভালো একটা সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো, কারণ এই ধরনের কাজ একবার পেলে বেশ ভালোই টাকা পয়সার মালিক হয়ে যেত লোকজন। সাত্তার হোসেন লতিফ মিয়াকে নিয়ে সেই সুনীল কুমারের বাড়িতে যান এবং সাত্তার হোসেন সুনীল কুমারকে বলেন যে মহাজন, অমুক গ্রামের তো ছেলে এটা, ওই গ্রামে তো আমাদের অনেক ধানের জমি আছে, আমি তো যাই মাঝে মাঝে, আমার তো যেতে কষ্টও হয়, আর এই দূরত্বের কারণে কষ্ট থেকেও বড় বিষয় হলো ধানের জমিগুলো আসলে ওইভাবে দেখাশোনা করা হয় না। আর যদি ওই গ্রামেরই কাউকে এই দায়িত্বটা দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হবে। আর আমরা আমাদের লোক দিয়ে ওই গ্রামে চাষবাস করাই, গরু ছাগলে ফসল খেয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি করে, তো এই ছেলেটা ভালো করতে পারবে। তো সুনীল কুমার লতিফ মিয়ার সাথে কথা বলেন। লতিফ মিয়ার সাথে কথা বলে সুনীল কুমারের ভালো লাগে। তখন সুনীল কুমার সম্মতি দেন যে ঠিক আছে, তুমি তাহলে ওই তোমার গ্রামে যে আমার যে জমিগুলো আছে এগুলো দেখাশোনা করো। আর সাত্তার হোসেনকে বলে যে তোমার কষ্ট করে ওই দিকটাতে যেতে হবে না, তুমি এই সাইডে মনোযোগ দাও, এই সাইডে জমিগুলো আছে এদিকে দেখাশোনা করো। আর সাত্তার হোসেনকে বলেও দেয় যে এই লতিফ মিয়াকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। তো লতিফ মিয়া তো শুনে খুবই খুশি, এমনিতে তার অনেক টাকা পয়সার সমস্যা যাচ্ছিল। এই সুনীল কুমার সাত্তার হোসেনকে বলে যে ওকে 2000 টাকা দিয়ে দাও। সেই 50-এর দশক, কারণ 51-র পরবর্তীতে 1960 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হয়েছিল, তো ওই সময় 2000 টাকা মানে বর্তমান সময়ে অনেক টাকা। বুঝতেই পারছেন ওই সময় 2000 টাকা মানে কত টাকা। এত টাকা যে সে পাবে এটা তো চিন্তাতেই ছিল না। আর এই পরিমাণ টাকা আসলে সুনীল কুমারের জন্য কোনো ব্যাপারই ছিল না। এরকম টাকা উনি অনেককেই দিয়ে দেন। তার যে পরিমাণ সহায় সম্পত্তি সেইটা খাওয়ার লোকজনই ছিল না, এত টাকা দিয়ে করবেন টাকা। এই জন্য উনি অনেককে এরকম টাকা দিতেন। এই জন্য লোকজন ওনার কাছে যারা থাকতো এরা জান প্রাণ দিয়ে তার জন্য খাটতো, কারণ তাদের আর্থিক কোনো সমস্যাও থাকতো না, পরিবার নিয়ে চিন্তা থাকতো না, বেশ স্বাবলম্বী হয়ে যেত। এই জন্য সুনীল কুমারের কাজ করতেও তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাই একসাথে এত টাকা পেয়ে লতিফ মিয়া তো বেশ খুশি। আর ওই ব্যক্তি সুনীল কুমার এটাও বলে দেন যে প্রত্যেক মঙ্গলবার আমার বাড়িতে এসে আমার জমিনের খোঁজ খবরগুলো আমাকে জানাবা, আর কোনো কিছু প্রয়োজন হলে সেটাও জানাবা। তো লতিফ মিয়া হাসূচক উত্তর দিয়ে তার বাড়িতে চলে আসেন। তো আসার সময় সেই 2000 টাকা থেকে কয়েকশো টাকা দিয়ে বেশ অনেক বাজার করেছে। ওই সময় তো আসলে কয়েকশো টাকায় অনেক বাজার হতো, ভ্যান ভরে বা গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে আসা যেত আর কি। বড় বড় মাছ কিনেছে, বিভিন্ন ধরনের সবজি, এইসব জিনিস কিনে নিয়ে আসছে আর কি। তো এই ধরনের বাজারটা যা দেখে লতিফ মিয়ার পরিবারের লোকজন তো অনেক খুশি হয়। লতিফ মিয়ার বউ একটু বেশি খুশি হন, কারণ হচ্ছে এই বাড়িতে বউ হয়ে আসার পরে এরকম ব্যাগ ভর্তি বাজার উনি কখনোই দেখেন নাই। এটাই ওনার ফার্স্ট দেখা আর কি, বউ হয়ে আসার পরে। লতিফ মিয়ার বন্ধু সাত্তার হোসেনের জন্য অনেকটা বলতে হবে লতিফ মিয়ার ভাগ্যের চাকা আল্লাহর রহমতে কিছুটা ঘুরে যায়। এইভাবেই একটা বছর কেটে যায়। লতিফ মিয়ার আর্থিক অবস্থা বেশ মোটামুটি ভালোই হয়েছে, সাথে সাথে লতিফ মিয়ার লোভও একটু বেড়ে যায়। ওদিকে লতিফ মিয়ার যিনি মহাজন, এই যে সুনীল কুমারের কাছে লতিফ মিয়া বেশ বিশ্বস্ত হয়ে গিয়েছিলেন। এই কারণে উনি খুশি হয়ে একটা ভ্যান গাড়ি কিনে দিয়েছিলেন। ওই সময় কিন্তু ভ্যান গাড়ি খুব রেয়ার ছিল, গরুর গাড়িতে আসলে আসা যাওয়া করতে হতো। রিক্সা, ভ্যান গাড়ি এগুলো বলতে হবে যে সেই সময় প্রেক্ষাপটে বেশ দামি ছিল। মূলত এই ভ্যানটা দেয়া হয়েছিল তার জমির ধান, মানে সুনীল কুমারের জমির ধানগুলো যেন ঠিকঠাক মতো এই লতিফ মিয়া সুনীল কুমারের বাড়িতে পৌঁছে দিতে পারেন। এই জন্য তো সবসময় তো আসলে ভ্যান দিয়ে কাজ হতো না, মানে সবসময় যে এই ধান টান বা অন্য কিছু নিয়ে জমিদারের বাড়িতে মানে সুনীল কুমারের বাড়িতে যাবেন, বিষয়টা তো এরকম ছিল না। যখন অন্য কোনো কাজ থাকতো না বা সুনীল কুমারের বাড়িতে যাওয়ার দরকার থাকতো না, তখন কিছুটা বেশি অর্থ উপার্জনের আশায় ওই ভ্যান গাড়িতে উনি যাত্রী টানতেন বা অন্য কারো মালামাল উনি টানাটানি করতেন। তো এইভাবেই কেটে কিন্তু মানে এভাবে করে দিন কেটে যাচ্ছে। কোনো ধরনের কোনো সমস্যা, ওই যে প্যারানর্মাল সমস্যা যেটা, এটা কিন্তু ওইভাবে আর হচ্ছে না। আবারও বৈশাখ মাস চলে আসে, ধান কাটার সময় চলে এসেছে।
লতিফ মিয়ার গ্রামে যত ধানের জমি ছিল ওই সুনীল কুমারের সব ধানের জমি দেখাশোনা তো লতিফ মিয়াই করতো। ধান কাটার জন্য শ্রমিক নিযুক্ত করা হয়েছিল। তো সেগুলো কাটার পর মানে ধান কাটার পর সেগুলো নিড়ানোর কাজগুলো সবকিছু শেষ হয়েছে। সব ধান জমিদারের বাড়িতে পৌঁছে দিতে হবে। তো একটা ভ্যান গাড়িতে করে একবারে কিন্তু সব ধান নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য লতিফ মিয়া সকাল থেকেই 5-6 বস্তা করে বা যতটুকু ওই ভ্যানে তোলা যায় 5-6 বস্তা করে ধান তার ভ্যান গাড়িতে উঠে নিয়ে ওই সুনীল কুমারের বাড়িতে দিয়ে আসছিলেন। তো এইভাবেই সারাদিন কেটে যায়। এই যাওয়া আসার মধ্যে কিন্তু ওই বট গাছের ওই দিক দিয়ে উনি গেছেন, কোনো সমস্যা হয়নি। যেহেতু সময়টা বৈশাখ মাস ছিল, উত্তরের আকাশে কালো মেঘ জমেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝড় বা বৃষ্টি হতে পারে। আকাশের মেঘ দেখে লতিফ মিয়ার বাবা মাঠে ছুটে আসেন। লতিফ মিয়াকে বলেন, যারা রেখে দে সব, কালকে দিয়ে আসবি, আজ আর যেতে হবে না, আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি হতে পারে, ধানগুলো সব আমাদের বাড়িতে নিয়ে রাখ। তখন লতিফ মিয়া বলে, আরে কিচ্ছু হবে না, দিয়ে আসি, আর 4টা বস্তা, একবার গেলেই তো সব শেষ হয়ে গেল, সমস্যা নাই তো, আসার সময় ভ্যান খালি থাকবে তো, দ্রুত চলে আসতে পারবো। এই বলে লতিফ মিয়া ভ্যান গাড়ি নিয়ে ওই সুনীল কুমারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখনও মাগরিবের আজান দেয়নি। লতিফ মিয়া তো ভ্যান নিয়ে যাচ্ছেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে। উত্তরের আকাশে কালো মেঘ, পশ্চিমের আকাশ আবার পরিষ্কার, শেষ বিকেলের সূর্যটাও দেখা যাচ্ছে। মাটির রাস্তা হওয়ায় উত্তর দিক থেকে বাতাস এসে রাস্তার সমস্ত ধুলোবালি সরিয়ে দিচ্ছে। এসব দেখছে লতিফ মিয়া আর ভ্যান টেনে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে লতিফ মিয়া সুনীল কুমারের বাড়িতে গিয়ে ধানের বস্তা নামিয়ে যেই না বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, তখনই তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। লতিফ মিয়া এই বৃষ্টির মাঝে বাড়িতে আসার জন্য ভ্যান গাড়িতে চলে বসছে। ঠিক তখনই তার বন্ধু ওই সাত্তার হোসেন এসে বললো যে, আরে ভাই, এই ঝড় বাদলের ভিতরে যাচ্ছ কোথায়? সারাদিন অনেক পরিশ্রম করেছে, এখন বসে বিশ্রাম করো, বৃষ্টি কমলে তারপর না হয় চলে যাও। লতিফ মিয়ারও খুব ক্লান্ত লাগছিল, সারাদিন তো ভ্যান টেনেছে, এতটা পথ বারবার আসা যাওয়া করেছে, কম পথ না কিন্তু। তাই জমিদার সুনীল কুমারের বারান্দায় একটা পিলারের সাথে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে গেছে লতিফ মিয়া ঠিক বলতে পারে নাই। হঠাৎ করে লতিফের ঘুম ভেঙে যায়। বাড়ির উঠোনের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি একদমই নাই বলতে হবে, আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যায়। এই বলে লতিফ মিয়া ওই ভ্যান গাড়িটা নিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন। ভ্যান গাড়ি নিয়ে আসার সময় সেই চার পায়ের যে বট গাছ, ওই বট গাছের কাছাকাছি যখন আসছে, তখন দূর থেকে লতিফ মিয়া একটা জিনিস দেখতে পায় একটা সাদা কাপড় পরা মহিলা সেই বট গাছের ভেতর থেকে একটা কলসি নিয়ে বের হয়ে রাস্তার দিকে আসছে। তো লতিফ মিয়া মনে মনে ভাবছে, এত রাতে এই মহিলা মানুষ কোত্থেকে আসলো, আশেপাশে তো কোনো ঘর বাড়িও নাই। কিছুটা কৌতূহল নিয়ে একটু জোরে ভ্যান চালিয়ে লতিফ মিয়া ওই মহিলার কাছে আসে এবং মহিলাকে জিজ্ঞেস করে যে, আপনার বাড়ি কোথায়, এখানে কি করেন? তো মহিলাটি লতিফ মিয়ার দিকে আসলে তাকায় না। সাধারণত গ্রামের মহিলারা বেশ লাজুক হয়ে থাকেন, তারা এই ঘোমটা দিয়ে যখন মুখ ঢেকে রাখে, কোনো পরপুরুষের দিকে ওনারা কিন্তু তাকান না। যেহেতু গ্রামের একটা কালচার এইটা, ওই মহিলার ভঙ্গিটা ঠিক তেমনই ছিল। তো লতিফ মিয়া কি করে, উল্টো দিকে মানে ভ্যান নিয়ে তার থেকে আরো আগায় গেছে, গিয়ে আবার উল্টো দিকে সে ঘুরে বলতেছে যে, আরে কি উত্তর দেন না কেন, আপনার বাসা কোথায়? তখনও কিন্তু তার চেহারাটা দেখতে পান নাই লতিফ মিয়া। তবে ওই সময় ওই মহিলাটি বলে ওঠে যে, আমাকে 1 কলস পানি এনে দেবেন? তখন লতিফ মিয়া অবাক হয়ে বলে যে, আশেপাশে তো কোনো টিউবওয়েলও নাই, পুকুরও নাই, পানি কোত্থেকে এনে দেবো আপনাকে? তার আগে বলুন আপনার বাড়ি কোথায়, এখানে কিভাবে আসতেন? তখন ওই মহিলাটি বট গাছটিকে দেখেই বলল, আমার বাড়ি এটাই, এই কলসিটা নেন, আমাকে একটু পানি এনে দেন। কলসিটা লতিফ মিয়ার দিকে বাড়িয়ে দেন, কিন্তু লতিফ মিয়া কিছুতেই মেলাতে পারছে না যে এই কলসিটা সে যে নেবে, নিয়ে কোথায় যাবে, কোত্থেকে পানি আনবে, আর এই মহিলা বা কোত্থেকে আসলো। তো এই চিন্তা করতে করতে লতিফ মিয়া কলসিটা আসলে ধরেও ফেলে, হাত দিয়ে ধরছে। কলসিটার ওয়েট বা যে ভার বা ওজন, এটা 8-10টা মাটির কলসির মতোই আর কি। আর ঠিক তখনই মহিলা তার কাপড়ের ঘোমটাটা মাথার উপর থেকে সরিয়ে দেয় আর লতিফ মিয়ার দিকে তাকায়। মহিলার চেহারা দেখে লতিফ মিয়ার ভয়ে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। মহিলার চেহারাটা খুব ভয়ঙ্কর রকমের কালো এবং এতটাই ভয়ঙ্কর যে কেউ দেখলে জায়গায় মরে যাবে। মহিলার চেহারার মাঝে চোখের জায়গায় 2টো লাল মার্বেলের মতো কোনো কিছু জল করছে, আর তার নাক বা কান কিছু আছে বলে মনে হচ্ছে না, একটা মুখ, আর মুখে 4টা দাঁত।
এক একটা দাঁত আঙ্গুলের মতো লম্বা আর সুয়ের মতো সুচালো, চোখা চোখা, আর মাথাটাও মনে হচ্ছে তার শরীরের তুলনায় বেশ বড়। তখন ওই মহিলা খুবই বিশ্রীভাবে হেসে দেয়। লতিফ মিয়ার দিকে তাকিয়ে এমন ভাবে হেসে দিয়েছে যে লতিফ মিয়ার তো আসলে প্রাণ ওষ্ঠাগত এই ভয়েই। তারপরও লতিফ মিয়া বুঝতে পারে সেটা বিপদে পড়ে গেছে। সে সাহস করে জিজ্ঞেস করে যে আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করছি? আপনি আমার পথে কেন আসছেন? সাথে সাথে সেই নারী অবয়বটা একটা পুরুষের আকৃতি ধারণ করে, ভয়ঙ্কর দানবীয় এক পুরুষের আকৃতি ধারণ করে। তখন ওই লতিফ মিয়াকে উদ্দেশ্য করে ওই অবয়বটা বলে, ভুলে গেছিস? আমাকে মনে নাই? আমার নাম তো তুই জানিস, আমি হচ্ছি এনাত বসা। এই বলে আরো বিশ্রীভাবে হাসতে লাগলো ওই অবয়বটা। লতিফ মিয়ার তো টনকনরের সর্বনাশ। সেই দুর্ধর্ষ এনাত বসা তো এখন তার সামনে। বহুদিন তো এর থেকে দূরে ছিলাম, এর কথা তো ভুলেই গেছি, মনে করছি যে ঠিক হয়ে গেছে সবকিছু। এইখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, এই চিন্তা করে লতিফ মিয়া ভ্যান গাড়ি নিয়ে বেশ জোরে জোরে প্যাডেল চালিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। তবে প্রতিমধ্যে তার আর কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। সে সোজা বাড়িতে চলে আসে। পেছন থেকে যে কোনো ভয়ঙ্কর শব্দ শুনেছে বা অন্য কোনো ঘটনা ঘটছে বেশ না, এরকম না। সে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর ওই সময় বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছিল। তখন যে অনেক রাত বা রাত আসলে কয়টা বাজে এটা বোঝার উপায় নাই, কারণ সে যখন ওই সুনীল কুমারের বাড়ি থেকে বের হয়েছে, সুনীল কুমারের বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে রাত 10টার পরেই সে বের হয়েছে, আর বাড়িতে এতটা পথ আসছে রাত 1টা-1:30 বাজে। তো লতিফ মিয়া তার বাবার কাছে এই কথা খুলে বলে। পরের দিন লতিফ মিয়ার বাবা আশু মুন্সির সাথে এই বিষয় নিয়ে কথা বলেন যে এনাত বসা তো আবার আসছে। তখন এই মুন্সি দাদা লতিফ মিয়ার সাথেও কথা বলেন যে তুমি কি ঠিকঠাক মতো সেই আমলগুলো করছো? আসলে অনেক দিন তো যখন দেখেছে যে সব অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, এখন তো তার ভিতরে ওই আমলের যেই ধারাবাহিকতা এটাও তো কমে গেছে। মুন্সি দাদা বলেন যে তুমি বাবা রাতের বেলা আর কোনো জায়গায় যেও না, সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইরে বের হও না। যেহেতু আবার ওই জিনিসটা ফেরত আসছে, তার মানে হচ্ছে আবার একটা বিপদ সামনে আসতে যাচ্ছে। তো এভাবে 2 মাসের মতো কেটে গেছে, সন্ধ্যার পরে বের হন নাই। 2 মাসে কোনো ধরনের সমস্যা হয় নাই যেহেতু, তো আশু মুন্সি দাদার নির্দেশও এক পর্যায়ে এই লতিফ মিয়া ভুলে যায়। এদিকে লতিফ মিয়ার ভ্যান গাড়িটা নষ্ট হয়ে যায়, সাথে তার জমানো টাকাগুলোও ফুরিয়ে যায়। লতিফ মিয়া ভাবে যে ওই সুনীল কুমারের কাছ থেকে কিছু টাকা পয়সা অগ্রিম আনতে হবে, এটা কাজ করে করে শোধ দিতে হয় আর কি। তো লতিফ মিয়া চিন্তা করছে যে যেহেতু ওই দিকটাতে যেতেই হবে, তাই চাষের জমিটা আবার একটু দেখে আসি। কারণ গেলেই তো সুনীল কুমার জিজ্ঞেস করবে যে জমির কি খবর, হাল হকিকত কি। এই জন্য সে চাষের জমিটা ঘুরে দেখে আসার প্রস্তুতি নেয়। পরন্ত বিকেলবেলা লতিফ মিয়া সেই সুনীল কুমারের জমি দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে লতিফের বাবা মা লতিফের নানির বাড়িতে বেড়াতে গিয়েছে সেদিনের জন্য আর কি। বাড়িতে এই লতিফ মিয়ার স্ত্রী একা। এদিকে এই লতিফ মিয়া সুনীল কুমারের চাষের জমি দেখাশোনা করার জন্য বা একটু খোঁজ খবর করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। আর একদিকে এই লতিফ মিয়ার স্ত্রী রাতে রান্না করার জন্য পাশের ডোবাতে গিয়েছে কচুর শাক তোলার জন্য। তো লতিফ মিয়া চাষের জমি দেখে বাড়িতে এলো, বাড়িতে এসে দেখে পুরো বাড়ি ফাঁকা, তার ওয়াইফ নাই। তো লতিফ মিয়া ভাবলো যে তার ওয়াইফ হয়তো বা পাশের কোনো বাড়িতে গিয়ে গল্প গুজব করছে, কিছুক্ষণ পর চলে আসবে। তো এভাবে প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর তার স্ত্রীর কোনো সন্ধান উনি পায় না। লতিফ মিয়া কিছুটা রেগেই যায়, কারণ হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সে বাড়ির বাইরে থাকবে। বাড়িতে তো হাঁস মুরগি আছে, এগুলোকে তো হাঁস মুরগির ঘরে তুলতে হবে। সে এই সময় তো কোনো বাড়ির মহিলারা বাইরে থাকে না, অন্য বাড়িতে যায় না। তো উনি কিছুটা রেগে গিয়েই টর্চ লাইট হাতে নিয়ে আশেপাশের বাড়িতে খোঁজ করতে লাগলেন, কিন্তু কারো বাড়িতেই লতিফ মিয়ার স্ত্রী নাই। এখন রাগ ভুলে তার চিন্তা হচ্ছে যে এমন সময় সে কোথায় যেতে পারে, কোনো একটা ঝামেলা টামেলা হলো না তো। ঠিক এই সময়ে পাশের বাড়ি একজন মহিলা এসে লতিফ মিয়াকে বলে যে আপনার স্ত্রীকে পাশের ডোবায় কচুর শাক তুলতে দেখেছিলাম সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে। সাথে সাথে লতিফ মিয়া গ্রামের 2-1 মানুষ নিয়ে বাড়ির পাশে ওই দিকটাতে গিয়েছেন, মানে ডোবার দিকে গিয়েছেন। টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজি করেন, তার স্ত্রীকে কোথাও ওইখানে পাওয়া যায় না। এক পর্যায়ে লতিফ মিয়া রাগে ক্ষোভে বিরক্তি নিয়ে বাড়ির দিকে চলে আসবেন। ঠিক তখনই একজন লোক
উনি ডোবার পাশে থাকা বিশাল বড় কড়ই গাছের নিচে দুটি পা দেখতে পান। সেই লোক তখন সবাইকে ডাক দিয়ে বলেন, এদিকে আসো তো, লতিফের বউকে মনে হয় পাওয়া গেছে। এই কথা শুনে এই লতিফ মিয়া দ্রুত দৌড়ে সেই জায়গায় যান। সবাই সেখানে গিয়ে যাওয়ার সবাই যখন সেখানে গিয়েছেন, ওখানে যেই মর্মান্তিক দৃশ্য দেখতে পান সেটা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না। লতিফ মিয়ার স্ত্রীর বুক চিরে বুকের ভেতর সবকিছু টেনে বের করে দিয়েছে এবং লতিফ মিয়ার চেহারাটা খুব ভয়ঙ্কর ভাবে দেখা যাচ্ছে। ভয়ানক ভাবে চোখ দুটো মনে হয় বের হয়ে আসার উপক্রম হয়েছে এবং চোখ দুটো এত বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে মৃত্যুর পূর্বে সে ভয়ঙ্কর কিছু দেখেছে আর তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। লতিফ মিয়ার স্ত্রীর এই ভয়াবহ লাশের অবস্থা দেখে উপস্থিত যে কয়েকজন মহিলা ছিল এদের অনেকেই সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। অনেকেই দৌড়ে সেই জায়গা ত্যাগ করেছেন। এমন বিভৎস লাশ অনেকের জীবদ্দশায় কখনো দেখেনি নাই। ভয়ঙ্কর চেহারা, বিভৎস শরীর। তো অনেকেই দেখার জন্য আসছে, কিন্তু অনেকে নিষেধ করছে, এটা দেখো না, দেখলে কিন্তু রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখবা, অনেকের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে এমন লাশ দেখলে। কারণ অনেক সময় এমন লাশ দেখলে মানুষের অনেক ধরনের সমস্যা হয়ে যায়, মানসিক সমস্যা হয়ে যায়, হঠাৎ করে মানুষ ভয় পেয়ে যায়। তো গ্রামের লোকজন বলে যে কোনো শত্রু এরকম নৃশংসভাবে একজন মহিলাকে এভাবে হত্যা করবে না, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। সবাই তো আন্দাজ করতে পারে যে ঘটনাটা কি। বহুদিন লতিফ মিয়া বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, মনে করছিল যে সব ঠিকঠাক হয়ে গেছে। আসলে তা না। লতিফ মিয়ার স্ত্রীর সাথে এই ঘটনার পর লতিফ মিয়ার নানুর বাড়িতে কবর কাটানো হয়। লতিফ মিয়ার মা বাবার কাছে লতিফ মিয়ার মূলত লতিফ মিয়ার মা বাবা আর কি যেখানে আর কি গেছিলেন আর কি। তো লতিফ মিয়ার মা বাবা সেদিন রাত্রেই লতিফ মিয়ার নানুর বাড়ি থেকে বাড়িতে চলে আসেন। সবাই তো কষ্টে কাতর। সেদিন রাতে গ্রামের কিছু সাহসী মানুষ মিলে এই লতিফের স্ত্রীকে সেই কড়ই গাছের নিচ থেকে বাড়িতে আনেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা দিয়ে তাকে দাফন করা হয়। সেদিন লতিফ মিয়া আসলে উনি তো জমি দেখাশোনার জন্য গিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী এই কচুর শাক তুলতে গিয়ে কিভাবে মারা গিয়েছেন, কে মারলো, এটা তো আর জানা যায় না। কেন জানা যায় না? তার স্ত্রী তো মারাই গেছেন, উনি তো আর বলে যেতে পারেন নাই। তো এই ঘটনার পর গ্রামের মানুষ তো অনেক আতঙ্কিত হয়ে যায়। সন্ধ্যার পর কেউ আর বাড়ি থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। এই ঘটনা 3 মাস পার হয়ে যায়। স্বাভাবিক ছিল, কিন্তু এর ভিতরে আর কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটে নাই। তো লতিফ মিয়ার বাবা একদিন বিলে গিয়েছেন মাছ ধরার জন্য। লতিফ মিয়ার বাবা মূলত ওই ঢেলা জাল দিয়ে মাছ ধরবেন এমন একটা প্রস্তুতি নিয়ে, বা ঠেলা জাল যেটাকে আমরা অনেকে বলে আর কি, ঠেলা জাল ঠেলতে ঠেলতে নিয়ে যায়, অনেকে ঢেলা জাল বলে। তো এই টাইপের একটা জাল নিয়ে মাছ ধরবেন এরকম প্রস্তুতি নিয়ে বিলের দিকে যাচ্ছেন। তো লতিফ মিয়ার বাবা বিলের মাঝে হাঁটু পানিতে নেমে মাছ ধরছেন। অন্য দিনের তুলনায় আজকে একটু মাছ বেশি পাওয়া যাচ্ছে। এভাবেই বিকেল পেরিয়ে কখন যে মাগরিবের আজান হয়ে গেছে লতিফের বাবা কিন্তু খেয়াল করেন নাই। হঠাৎ লতিফ মিয়ার বাবা চারপাশে তাকিয়ে দেখেন বেশ অন্ধকার নেমে আসছে। মাছ ধরার নেশায় কখন যে সন্ধ্যা হয়ে গেল ওনার তো আসলে খেয়ালই নেই। লতিফ মিয়ার বাবা চিন্তা করেন আর 2-1টা খেও দিয়ে চলে যায়। খেও বলে আর কি, কয়েকবার ওই যে একবার একটা কাজ সম্পন্ন করা, বিশেষ করে মাছ ধরার সময় এটাকে খেও বলে অনেক জায়গায়। তো চিন্তা করে আর 2-1টা খেও দিয়ে যাই, তারপর বাড়িতে চলে যাব। ঠিক তখনই পানির নিচ থেকে মনে হলো যে কিছু একটা লতিফ মিয়ার বাবার পা চেপে ধরে। তো লতিফ মিয়ার বাবা অনেক চেষ্টা করছে পা ছুটিয়ে নেওয়ার জন্য, কিছু ছুটাতে পারছে না। এক পর্যায়ে লতিফ মিয়ার বাবার হাতে থাকা ওই ঠেলা জালের পেছনের একটা অংশ, একটা বাঁশ, একটু চোখা টাইপের, সেটা দিয়ে উনি অনুমান করে পায়ের ওই অংশে, যেই অংশে কেউ কোনো কিছু আর কি কোনো কিছু একটা আটকে তাকে ধরে রাখতে আর কি, ওই অংশে 2-3টা খোঁচা দিয়েছেন বেশ জোরে জোরেই। তখন লতিফ মিয়ার বাবা অনুভব করেন যে পা থেকে ওই জিনিসটা সরে গেছে। এবার লতিফ মিয়ার বাবা যেই না উপরের দিকে উঠবেন তখনই তার সামনে পানির নিচ থেকে উঠে আসে ভয়ঙ্কর এক অবয়ব। দেখতে কিছুটা মানুষের মতো, এটার পেছনে কুমিরের মতো একটা লেজ আছে, মুখটাও কুমিরের মতো কিছুটা লম্বা, হাত পাগুলো মানুষের মতো, বডিটা মানুষের মতো, 2 পায়ে দাঁড়িয়ে আছে। লতিফ মিয়ার বাবা বুঝতে পারছেন যে ভয়ঙ্কর কোনো এক প্রাণী তার সামনে চলে আসছে। আর এইটা কোন ধরনের প্রাণী, এই টাইপের কোনো প্রাণী পৃথিবীতে আছে কিনা এটাও তো তার আসলে জানা নাই। সেই প্রাণীটা লতিফ মিয়ার বাবার নাম ধরে জিজ্ঞেস করছে যে কিরে কতগুলো মাছ ধরলি। লতিফ মিয়ার বাবা এবার বুঝতে পারে এটা আসলে কোনো প্রাণী না, এটা ভয়ঙ্কর কোনো মেছো পিশাচ হতে পারে।
লতিফ মিয়ার বাবা কিছুটা ভয় নিয়েই বলে ওঠে, হ্যাঁ ধরছি, কিন্তু আপনি কে? আপনি আমার কাছে কি চান? তখন সেই ভয়ঙ্কর প্রাণীটা অনেক জোরে জোরে বিশ্রীভাবে হাসতে লাগে। এটা দেখে লতিফ মিয়ার বাবা তো ভয়ে ওই দৌড়ে পানি থেকে উপরে চলে আসে এবং সেই যে ঠেলা জাল আর মাছ যেগুলো তার কাছে ছিল সেগুলো ওখানে ফেলে রেখে দৌড়াচ্ছে। তো লতিফ মিয়ার বাবা একসময় অনুভব করেন যে পেছন থেকে কেউ আসছে, কিন্তু উনি সাহস করলে পেছন দিকে তাকাবেন, এই সাহসটা উনি আসলে পাচ্ছেন না। হঠাৎ করেই মনে হলো যে লতিফ মিয়ার বাবাকে পেছন থেকে প্রচন্ড জোরে একটা চড় দিয়েছে, মাথার পেছনের অংশে দিয়েছে আর কি। এত জোরে একটা চড় খেয়ে উনি শরীরের ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েন। অনেক ব্যথা পান লতিফ মিয়ার বাবা। তারপর আবার উঠে দৌড় দেন, এবার এক দৌড়ে বাড়িতে চলে আসেন। ওই রাতে লতিফ মিয়ার বাবার গায়ে অনেক জ্বর আসে। লতিফ মিয়ার বাবার মুখে লতিফ মিয়া যখন এই সমস্ত কথা শুনতে পান, তখন লতিফ মিয়া দৌড়ে সেই আশু মুন্সি দাদার কাছে যান। আশু মুন্সি দাদা এসে লতিফ মিয়ার বাবার মুখ থেকে বিস্তারিত সবকিছু শোনেন, কিন্তু মুন্সি দাদা তেমন কিছু জানেন না, যতটুকু পারেন তা পরে ফুটু দেন আর কি। লতিফ মিয়ার বাবার শরীরে উনি ফু দিয়েছেন। সেদিন রাতের মতো সবাই যে যার মতো ঘুমিয়ে গিয়েছেন। পরের দিন সকালবেলা এই লতিফ মিয়ার বাবাকে আর বিছানায় পাওয়া যাচ্ছে না। লতিফের মা এসে লতিফ মিয়াকে বলে যে এই ঘটনা। এই কথা শুনে লতিফ মিয়া তার মাকে বললো, আরে বাবা হয়তো খুব সকালবেলা উঠে কোথাও গিয়েছে, চলে আসবে, চিন্তা করো না। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে, কিন্তু লতিফ মিয়ার বাবা বাড়িতে ফেরে না। এর মাঝে লতিফ মিয়ার মা অনেকবার লতিফ মিয়াকে বলেছে যে আশেপাশে একটু খুঁজে দেখ। এবার লতিফ মিয়াও বিষয়টা খেয়াল করলো যে বাবা তো আসলে সকাল থেকেই নাই, এতক্ষণ বাইরে থাকার কথা না। তাছাড়া কাল রাত্রে বাবার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এসব কথা চিন্তা করে লতিফ মিয়া আশেপাশে অনেক জায়গায় খোঁজ করেন, কিন্তু কোথাও লতিফের বাবাকে পাওয়া যায় না। হঠাৎ করে এই দুটা বাচ্চা ছেলে দৌড়ে এসে এই লতিফ মিয়ার কাছে বলে যে কাকু, দাদাকে দেখেছি, বাড়ির পাশে বড় কড়ই গাছের উপরে বসে আছে। এ কথা শুনে লতিফ মিয়ার বুকটা ধরাস করে ওঠে। এত মোটা কড়ই গাছের উপরে বাবা কি করে? এই বয়সে কিভাবে উঠলো? উনি দৌড়ে ওই দিকটাতে চলে যান। সেই কড়ই গাছের নিচে এসে দেখেন লতিফের বাবা গাছের উপরে বড় একটা ডাল আছে উপরের দিকে, তো ওই ডালে সে বসে আছে। ওই ডালের সাথে আরেকটা ডাল আছে, মানে এক ডালে বসে আর এক ডালে মাথা ঠেকিয়ে বসে আছে আর কি। আর তার দৃষ্টিটা উপরের দিকে। তো এমন দৃশ্য দেখে তো লতিফ মিয়া কান্নাকাটি শুরু করেন। গ্রামের কিছু মানুষ লতিফ মিয়ার বাবার চাহনি দেখে ভেবেছিল সে জীবিত আছে। সেজন্য সবাই লতিফ মিয়াকে বলতে লাগলো, আরে কান্না করছিস, তোর বাবার এমন কি হয়েছে, তুই কান্নাকাটি করছিস? তো উপস্থিত অনেকেই কিন্তু বিষয়টা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু লতিফ মিয়া কিন্তু সান্ত্বনা দিচ্ছিল আর কি। এদিকে লতিফ মিয়ার বাবার সাথে আসলে কি হয়েছিল? কেউ কেউ চিন্তা করছে যে লতিফ মিয়ার বাবা গাছের উপরে উঠে গভীর কোনো চিন্তায় মগ্ন আছে, কিন্তু চিন্তা ভাবনা করার জন্য কড়ই গাছের মাথায় উঠে কেউ ডালে বসে থাকবে, এত ভাবুক লোক তো লতিফ মিয়ার বাবা না। আর চিন্তা ভাবনা করার জন্য কেউ গাছে উঠে চিন্তা ভাবনা করে নাকি? তখন তারা সিদ্ধান্ত নেয় যে তাকে গাছ থেকে নামিয়ে আনতে হবে। কেউ কেউ মোটা রশি বের করে আনে, কেউ কেউ আবার দু চারটা ওই চোং বা মই টই নিয়ে আসে, বড় মই, যেগুলো একত্রে জোড়া দিয়ে যাতে ওই পর্যন্ত উঠা যায়, এরকম একটা চিন্তা ভাবনা করেছেন। কারণ একটা মানুষকে উপর থেকে নামিয়ে আনা কিন্তু চারটিখানি কথা না। গাছে যদি কেউ উঠে বসে থাকে, তাকে গাছ থেকে একদম নিরাপদে নামানো এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, গ্রামীণ যে পদ্ধতিগুলো আছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে, যেই প্রবলেমগুলো তারা ফেস করেন বা এই প্রবলেমগুলো সলভ করার জন্য তারা যে পদ্ধতিগুলো ইউজ করেন, সেরকম পদ্ধতি তারা ব্যবহার করা শুরু করলেন। তো যখন ওই গাছে উঠবে, ওঠার কাজ যখন কেবল শুরু হয়েছে, তখনই লতিফ মিয়ার বাবা গাছ থেকে একদম নিচে পড়ে যান। নিচে ওই কচুরি পানা ছিল, ওই কচুরি পানার উপরে পড়ছেন আর কি, তবাস করে পড়ছেন। তো সবাই মিলে দৌড়ে গিয়ে লতিফ মিয়ার বাবাকে ধরে, তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির উঠোনে চাটাই পেতে লতিফ মিয়ার বাবাকে শুইয়ে দেয়া হয়। তখনও লতিফের বাবা তাকিয়ে আছে। কেউ কেউ মাথায় পানি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এমন সময় একজন ব্যক্তি এসে বলে, আরে কি করছো? এই লতিফ মিয়ার বাবা তো অনেক আগেই মারা গেছে, তার মাথায় পানি দিয়ে আর কি করবা, কোনো লাভ নাই তো। এ কথা শুনে লতিফ মিয়ার মা এবং লতিফ মিয়া কান্নায় ভেঙে পড়ে। গ্রামবাসীরা
সত্যি তখন বুঝতে পারে যে উনি মারা গিয়েছেন। গ্রামবাসীরা তার দাফন কাফনের কাজ সম্পন্ন করেন, এরপর যে যার মতো বাড়িতে চলে যায়। এই ঘটনার পর লতিফ মিয়ার বাড়িতে লতিফ মিয়া আর তার মা, লতিফ মিয়ার স্ত্রীও মারা গেল, লতিফ মিয়ার বাবাও মারা গেল। লতিফ মিয়ার বাবা মারা যাওয়ার 3 দিন পর গভীর রাতে লতিফ মিয়ার মা ঘর থেকে বের হয়ে বাইরের দিকে গিয়েছেন। তো লতিফ মিয়ার মা বাইরে যাওয়ার সময় দরজা যখন খুলেছেন, দরজা খোলার আওয়াজ হয়েছে। এই আওয়াজটা লতিফ মিয়া তার ঘর থেকে শুনতে পেয়েছে। তো লতিফ মিয়া তখন ভাবছে মা হয়তো ওয়াশরুমে যাচ্ছে, এই চিন্তা করে লতিফ মিয়া শুয়ে আছে। কিন্তু এভাবে 10 মিনিট 20 মিনিট পেরিয়ে অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু লতিফ মিয়ার মা ওয়াশরুম থেকে আর বাইরে বের হয়ে যে ঘরে আসবে এরকম শব্দ সে আর পায় না। এমন দেরি হওয়ার জন্য লতিফ মিয়ার ভেতরটা হঠাৎ করে মনে হলো একটু চাপ দিয়ে ওঠে যে আসলে কোনো সমস্যা হলো না তো। লতিফ মিয়া তখন দ্রুত বাইরে বের হয়ে আসে এবং ওয়াশরুমে গিয়ে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা কোনো সারা শব্দ দেয় না। এক পর্যায়ে লতিফ মিয়া ওয়াশরুমের কাছে গিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা, ভেতরে ফাঁকা, কেউ নাই। এবার লতিফ মিয়া একটু ভয়ে ভয়ে তার মাকে ডাকছে, কিন্তু লতিফ মিয়ার মায়ের কোনো সারা শব্দ নাই। লতিফ মিয়ার বাড়ির আশেপাশের 2-1জনকে ডেকে আনা হয়, লতিফ মিয়া ডেকে আনে। সবাই লতিফ মিয়াকে জিজ্ঞেস করছে কি হয়েছে লতিফ, এত রাতে ডাকাটা কি করছো? তখন লতিফ মিয়া উত্তরে বলে যে আমার মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘন্টাখানেক হয়ে যাচ্ছে সে ঘর থেকে বেরিয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে হয়তো সে ওয়াশরুমে গেছে, কিন্তু এখন ওয়াশরুমে তো কেউ নাই, আশেপাশে ডাকাডাকি করছি, মারও তো কোনো সারা শব্দ নেই। তো এই কথা শুনে গ্রামের লোকজন একজন তো আরেকজনের দিকে তাকিয়ে থাকে। কারো বুঝতে বাকি রইল না এবার লতিফ মিয়ার মায়ের সাথেও কোনো কিছু হয়েছে। এবার সবাই মিলে কারো হাতে হারিকেন, কারো হাতে মশাল, এগুলো নিয়ে লতিফ মিয়ার মাকে খুঁজতে বেরিয়ে যান। সবাই একসাথে জড়ো হয়ে খোঁজাখুঁজি করছেন, কারণ সবাই অনেক ভয় পাচ্ছে যে 3 দিন আগে লতিফ মিয়ার বাবার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছে, লতিফ মিয়ার বউয়ের মৃত্যুটাও সবাই যেই দৃশ্যটা দেখেছে যে কিভাবে তার মৃত্যুটা হয়েছে, এরপর তো গ্রামের লোকজন ভয় রাতের বেলা খুব একটা বাইরে বের হতো না, খুব বেশি প্রয়োজন ছাড়া। আর তখন কিন্তু গভীর রাত, তার 2-2:30 বাজে আনুমানিক আর কি। সবাই মিলে এদিক ওদিক লতিফ মিয়ার মাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ আর সাহস করে বাড়ির পেছনে সেই ডোবার দিকে যায় নাই, কারণ সেই ডোবার কাছেই বড় করই গাছ, যেখানে লতিফ মিয়ার বাবা এবং লতিফ মিয়ার স্ত্রীর একটা করুণ পরিণতি হয়েছিল। যদিও লতিফ মিয়া 2-1বার বলেছিল সেই ডোবার দিকে যাওয়ার জন্য, কিন্তু তার সাথে থাকা লোকজন বিষয়টাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সেটা লতিফ মিয়া অবশ্য বুঝতে পারে। তো সেদিন রাতে সবাই প্রায় 2-3 ঘন্টা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু লতিফের মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে লতিফ মিয়াকে নিয়ে তার বাড়ির উঠোনে এসে সবাই একত্র হয়। সবাই মিলে আলোচনা করছে যে লতিফ মিয়ার মা কোথায় যেতে পারে। এদিকে তো লতিফ মিয়া কান্নাকাটি করে অস্থির। এর মাঝে অনেকেই তাদের নিজের বাড়িতে চলেও যেতে লাগলেন। আর কিছু মানুষ লতিফ মিয়ার বাড়িতে লতিফ মিয়াকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন যে আজকে রাতটা শেষ হোক, দিনের বেলা তোমার মাকে খুঁজে বের করব। তো এসব কথা শুনে লতিফ মিয়া আরো বেশি কান্না করতে থাকে, কারণ তার গার্ডিয়ান বলতে এই একজন ব্যক্তি ছিলেন। আর এদিকে লতিফ মিয়ার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের ভিতরে তো এই কথা ছড়িয়ে যায় যে লতিফ মিয়ার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রতিবেশী সম্পর্কে চাটা হন, তার নাম হচ্ছে মোশাররফ। তো এই মোশাররফ সাহেব লতিফ মিয়ার বাড়ি থেকে মোটামুটি পায়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তার দূরত্বে আর কি বসবাস করতেন আর কি। তো এই মোশাররফ চাচার বাড়িতে যেতে হলে লতিফ মিয়ার বাড়ির পেছন দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর সেদিন রাতের বেলা মোশাররফ চাচাও কিন্তু ছিলেন লতিফ মিয়ার মাকে খোঁজার জন্য। তো এই লতিফ মিয়ার বাড়ি থেকে কিছু মানুষ তার তো নিজের বাড়িতে চলে গিয়েছে, তার মাঝে এই মোশাররফ চাচা একজন তার বাড়িতে যাওয়ার জন্য লতিফ মিয়ার বাড়ির পেছন দিক দিয়ে, যখন তার বাড়িতে যাবেন আর কি, পেছন দিক দিয়ে তো এই মোশাররফ চাচার বাড়িতে যেতে হবে, উনি যখন ওদিক দিয়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছেন, হঠাৎ করে মোশাররফ চাচা খেয়াল করেন যে ঝপাত করে কি যেন একটা পড়েছে। তো গভীর রাত হওয়ার কারণে শব্দটা একটু বেশি জোরে শোনা গেল। মোশাররফ চাচাও বেশ আটকে ওঠেন। ভয় পেয়ে মোশাররফ চাচা বাড়িতে না গিয়ে উল্টো লতিফের বাড়িতে ফিরে আসলেন, এসে সবার কাছে সেই শব্দের কথা বললেন। একথা শুনে লতিফ মিয়া লাফ দিয়ে উঠে জিজ্ঞেস করলেন কোথায় হয়েছে শব্দটা। মোশাররফ চাচা তখন বললেন শব্দটা মনে হয় ডোবার দিক থেকে হয়েছে। এই কথাটা শুনেই লতিফ মিয়া একা একাই দৌড় দিয়েছে ডোবার দিকে। লতিফ মিয়ার পেছন পেছন গ্রামের আরো 6-7 জন দৌড় দিয়ে সেই ডোবার কাছে যায়। সবার হাতে হারিকেন মশাল এগুলো ছিল। তো ডোবার চারপাশে খোঁজাখুঁজি করছে। একসময় গ্রামের একজন দেখতে পায় কড়ই গাছের নিচে যেই জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে, তো কিছুটা ওই জঙ্গলের কিছু গাছপালা মনে হচ্ছে একটু নিচের দিকে ঝুঁকে গেছে, মনে হচ্ছে উপরের থেকে কিছু একটা পড়েছে, যার কারণে
ওই জঙ্গলের ওই জায়গাটার গাছপালার মাথার অংশটা ভেঙে গিয়েছে বা ঝুলে পড়েছে। তো এটা দেখে সেই লোক সবাইকে ডেকে আনেন এবং লতিফ মিয়া সবার আগে সেই জায়গায় গিয়ে দেখতে পান তার মায়ের নিথর দেহ। তার মাকে জড়িয়ে সেখানেই শুয়ে কান্নাকাটি শুরু করে লতিফ মিয়া। গ্রামের লোকজন লতিফ মিয়াকে সরিয়ে নিয়ে তার মাকে বাড়িতে নিয়ে আসবেন। সবাই খেয়াল করেন লতিফ মিয়ার মায়ের চোখ দুটো কে যেন তুলে নিয়ে গেছে এবং সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্তও বের হচ্ছে। এবারও সবাই ভীষণ ভয় পেয়েছে। লতিফ মিয়ার মায়ের দিকে তাকিয়ে আসলে ভয় পাবে না এমনটা তো হতে পারে না। একটা সুস্থ স্বাভাবিক মানুষ তার চোখ দুটো উপড়ে নিয়েছে, এটাকে চিন্তা করা যায়? আর তাকে দেখলে অনেকেই ভয় পাবে। এই জন্য লতিফ মিয়ার মায়ের লাশটা ওই বাড়িতে এনে চোখের অংশটা একটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে করে মানুষজন তার লাশ দেখে ভয় না পায়। এসবের মাঝেই রাত ফুরিয়ে সকাল হয় আর গ্রামের অনেক মানুষ লতিফ মিয়ার মাকে দেখার জন্য আসে। গ্রাম অঞ্চলে এই ধরনের রহস্যময় মৃত্যু হলে আশেপাশে 2-4 গ্রামের মানুষ আসে দেখার জন্য। লতিফ মিয়ার মাকেও দাফন করে সবাই যে যার মতো চলে যায়। এবার লতিফ মিয়া ভীষণ একা। লতিফ মিয়াকে দেখার জন্য আর কেউ রইল না। লতিফ মিয়ার একটা ভুলের জন্য এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে। যেখানে লতিফ মিয়ার ক্ষতি হওয়ার কথা সেখানে লতিফ মিয়ার আশেপাশের লোকজনের প্রাণ দিতে হচ্ছে। কি অদ্ভুত বিষয়টা, তাই না? আসলে তখনকার সময় ভালো কবিরাজ ছিল, কিন্তু তাদের তেমন ভাবে আসলে পাওয়া যাচ্ছিল না, বা ওরকম পরিচিতি যতটুকু মানুষের কাছে ছিল সেই তথ্যগুলো লতিফ মিয়ার কাছে আসছিল না, বা ওই আশু দাদার কাছেও ওইভাবে ওই খবরগুলো আসছিল না। তখন তো আসলে ওই হসপিটালগুলোতেও মানুষজন কম যেত, অনেক দূরে দূরে হসপিটাল থাকতো, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ অবস্থায় ছিল। রুগী নিয়ে যে হসপিটালে যাবে, রুগী নিতে নিতেই ওই পথঘাটের ওই ধকল সইতে না পেরে রুগী মারা যেত। এই জন্য মানুষ কবিরাজি ট্রিটমেন্টের দিকে বেশি ঝুঁকত। তো ওই সময়ের বাস্তবতাটা এরকম ছিল। তো লতিফ মিয়ার মা মারা যাওয়ার 3 মাস পর হঠাৎ একদিন সুনীল কুমার তার বাড়িতে থাকা সেই কর্মচারী সাত্তার হোসেনকে দিয়ে খবর পাঠান লতিফ মিয়ার কাছে, লতিফ মিয়া যেন এই সুনীল কুমারের সাথে দেখা করেন। খবর পাওয়ার পরের দিন লতিফ মিয়া ভ্যান গাড়ি চালিয়ে সুনীল কুমারের বাড়িতে যান এবং জমিদারের সাথে দেখা করেন। জমিদার আমরা কেন বলছি, কারণ সবাই তাকে ওই সময় জমিদার বলতো আর কি, যদিও জমিদার ছিলেন না তিনি। তো জমিদারের সাথে দেখা করেন। জমিদার সুনীল কুমার লতিফ মিয়াকে বলেন যে আসলে তোমার পরিবারের সাথে যা হয়েছে সব তো আমি শুনলাম, এখন তো তোমার আপন বলে কেউ নাই, তুমি আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতেই খাওয়া দাওয়া করো, আর তোমাকে ওই গ্রামে যেতে হবে না। তুমি একা একা থাকলে তোমার উপর আবার বিপদ নেমে আসতে পারে, আমি ওইখানে আমার জমি দেখার জন্য অন্য লোককে কাজে লাগিয়ে দেব। তো জমিদারের মুখ থেকে এই ধরনের কথা শুনে লতিফ মিয়া আসলে বেশ খুশি হন এবং জমিদার সুনীল কুমারকে বললেন যে আমার কোনো সমস্যা নেই মহাজন আপনার বাড়িতে থাকতে। তো সুনীল কুমার এবার সাত্তার হোসেনকে ডাকে, সাথে সাথে সাত্তার হোসেন সেই সুনীল কুমারের সামনে আসে। তখন সুনীল কুমার সাত্তার হোসেনকে বলে যে আজ থেকে এই লতিফ মিয়া আমাদের বাড়িতে থাকবে এবং তুই তোর ঘরে নিয়ে যা, ওকে থাকার ব্যবস্থা কর। আসলে লতিফ মিয়া ভেবেছিলেন যে তার বন্ধু সাত্তার হোসেন এ কথায় খুশি হবে, কিন্তু খুশি না হয়ে সাত্তার হোসেন উল্টো মন খারাপ করলেন। তো মন খারাপ করলো কেন, এর পিছনে কারণ হচ্ছে সাত্তার হোসেন মন খারাপ এই কারণে করেছেন যে লতিফ মিয়ার কারণে তার পরিবারের সবাই মারা গেছে, আরো কয়েকটা লোক মারা গেছে। এখন এই জমিদার বাড়িতে আশ্রয় নেওয়ার কারণে এই সাত্তার হোসেনের না জানি কোন বিপদ চলে আসে, আর এই জমিদারেরও না জানি কোন বিপদ চলে আসে। কারণ এই সুনীল কুমার খুব ভালো একজন মানুষ ছিলেন, তার কর্মচারীরা তার উপর খুবই সন্তুষ্ট। কারণ এই জমিদার বা এই মহাজন সুনীল কুমারের যদি কিছু হয়ে যায় তাহলে এতগুলো মানুষ কিন্তু পথে বসে যাবে। এখন এই লতিফ মিয়ার কারণে সুনীল কুমারের ক্ষতি হবে, এটাও আসলে সাত্তার মিয়া ওইভাবে মন থেকে নিতে পারছিলেন না। যাই হোক, এখন যেহেতু সুনীল কুমার বলছেন কাজটা তো করতেই হবে। তো এই যেই মহাজন সুনীল কুমার, উনি একদিন হঠাৎ সিদ্ধান্ত নেন সেই 4 পেয়ে বট গাছের কাছাকাছি একটা জায়গায় গুদাম ঘর তৈরি করবেন। তো সুনীল কুমারের এত পরিমাণের আসলে জমি ছিল, এত ধান হতো, গম হতো, অন্যান্য ফসল হতো, তা রাখার জন্য তার বাড়িতে 2-3টা গুদাম ঘর যেটা ছিল এটা মোটেও যথেষ্ট ছিল না। আর 4 পেয়ে যে বট গাছ, এটা তার নিজস্ব জমিতেই ছিল, সেইখানে একটা গুদাম ঘর তৈরি উনি করেন আর কি। তো সেই বট গাছ ছিল জমিদারের বাড়ি থেকে
বেশ কিছুটা দূরেই। তো সেই গুদাম দেখাশোনা করার জন্য এই লতিফ মিয়াকেই দায়িত্ব দেওয়া হয়। তো লতিফ মিয়া বিভিন্ন ধানের জমি থেকে ধানগুলো ভ্যান গাড়িতে করে সংগ্রহ করে সেই গুদামে রাখতো। এখন লতিফ মিয়ার আগের মতো বাড়তি ইনকামের জন্য অন্য কোনো কাজ করে না, তার ভ্যান গাড়িতে অন্য কোনো মালও তোলে না, কোনো লোককেও তোলে না। লোভ লালসা বাদ দিয়ে সৎ পথে উপার্জন করতে চাচ্ছিলেন লতিফ মিয়া। তো লতিফ মিয়ার কর্মকাণ্ড দেখে সুনীল কুমার আগের থেকে আরো বেশি বিশ্বাস করতে লাগলেন। সুনীল কুমারের বাড়িতে লতিফ মিয়ার কাজ করা শুরু হয়েছিল অনেক দিন আগে। এইভাবে কিন্তু চলে যাচ্ছে বহুদিন, এইভাবে প্রায় বহু বছর চলে যায়, মানে কাজ শুরু থেকে প্রায় 12 বছর পার হয়ে গিয়েছে। আস্তে আস্তে লতিফ মিয়া তার তো বয়স হয়ে যাচ্ছে, 12 বছরে সে যখন বিয়ে করেছে এরপরে তার কিছুদিন পর সে ওইখানে কাজ পেয়েছে, এরপরে 12 বছর চলে গেছে। কিন্তু ওই যেই সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু রয়ে গেছে। হঠাৎ করে সেই সমস্যাটা আসে, কন্টিনিউ চলতে থাকবে সেটা এরকম না, কিন্তু 12টা বছর কিন্তু এভাবেই চলে গিয়েছে। আর ওই যে রাস্তার পাশে যে 4 পায়ের বট গাছ আর সেই এনাল বসা নামক জিনের সাথে লতিফ মিয়ার পুরনো শত্রুতা, এটা নিয়ে তো অনেক আগে থেকেই গ্রামে কানাঘুষা ছিল। সুনীল কুমারের বাড়িতে আসার শুরুর দিকে তেমন কিছু একটা ঘটেনি, কিন্তু এক বছর শীত পড়ে প্রতি বছরের মতো। তো শীত পড়তেই একটা অশুভ ইঙ্গিত মিলতে শুরু করে। হঠাৎ হঠাৎ লতিফ মিয়ার শরীরে অসুস্থতা চলে আসে। রাতে ঘুমানোর সময় বা ঘুমের মধ্যে সে আর্তনাদ করত। সাত্তার হোসেন একদিন তাকে সাবধান করে বলেছিল যে ভাই রে, ওই বট গাছের কাজটা ছাড়, এই সুনীল কুমারের কাজ যা করবি কর, ওই দিকে যাস না, আমি প্রয়োজনে ওই জমিদার সুনীল কুমারকে বলে দিচ্ছি, উনি ভালো মানুষ, উনি এটা শুনবেন, তোকে অন্য কাজে লাগাই দেবেন। কিন্তু কেন জানি এই লতিফ মিয়া রাজি হয় না, না কাজ করতেছি করি। তো কাজের তাগিদে একদিন আবার ভ্যান গাড়ি নিয়ে বটগাছের পাশের গুদামে যেতে হয় লতিফ মিয়াকে। তো সেদিন রাতে সে আর বাড়ি ফেরেনি। সুনীল কুমারের নির্দেশে খোঁজাখুঁজি শুরু হলো লতিফ মিয়া কোথায় গেল। কারণ লতিফ মিয়ার বিষয়ে জমিদার আগে থেকে যেহেতু কিছুটা জানতেন, তো তার বিষয়ে উনি একটু বেশি যত্ন নিতেন, খোঁজ খবর রাখতেন। তো সুনীল কুমারের লোকজন লতিফ মিয়াকে খুঁজতে খুঁজতে এক সময় ওই 4 পায়ের বট গাছের নিচে কিছু একটা দেখতে পায়। দেখতে একটা পুটলির মতো কিছু একটা, আর পুটলির চারপাশে ভাঙাচোরা কিছু অংশ। এসব দেখে গ্রামের কয়েকজন সেই 4 পায়ের বট গাছের কাছে গিয়ে যা দেখে তা দেখে তারা আটকে ওঠে। দেখতে পায় এই পুটলির চারপাশে ভাঙাচোরা জিনিসগুলো আর কিছু না, এটা লতিফের ভ্যান গাড়ি। আর এই যে পুটলিটা, এই পুটলিটা আসলে লতিফের মৃতদেহ। লতিফের শরীরের মাথা বাদে শরীরের যত হাড় ছিল সবগুলো গুঁড়ো গুঁড়ো করে একটা কেঁচো, যার শরীরে কোনো হাড় নাই, এটাকে ইচ্ছা মতো যেভাবে পেঁচানো যায়, গিট দেয়া যায়, মনে হচ্ছে ওর শরীরের হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো করে দিয়ে হাত পা একসাথে করে গিট দেয়া আছে। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়েছিল যে এটা কি কোনো মানুষের দেহ নাকি অন্য কিছু, কিন্তু চেহারাটা দেখে বোঝা যাচ্ছে এটা লতিফ মিয়া। ভ্যান গাড়ির পেছনের 2 চাকার মাঝে যে লম্বা রড থাকে, অনেকে এটাকে এক্সেল বলে আর কি, এই ধরনের রড খুলে 2 চাকা সরিয়ে সেই রড লতিফ মিয়ার পিঠের একটা অংশ দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দেওয়া হয়েছে। আর তার শরীরে তো ওই অবস্থা করা হয়েছেই। লতিফ মিয়ার এই ধরনের ভয়ঙ্কর মৃত্যু দেখে লোকজন তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, হায় হায়, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। সুনীল কুমারের কিছু সাহসী লোকজন লতিফ মিয়ার ওই মৃতদেহ বটগাছের ভেতর থেকে, ওই অংশ থেকে বাইরে বের করে আনেন। শরীরের ভেতর থেকে সেই রড বের করা হয়। আর আসলে এমন একটা অবস্থা ছিল, লতিফ মিয়ার শরীরে কোনো একটা হাড় বাকি ছিল না গুঁড়ো গুঁড়ো হওয়া, এমন ভাবে একদম কেঁচোর মতো করে দেওয়া হয়েছিল শরীরটাকে। যেহেতু লতিফ মিয়া মারা গেছেন, সে তো আর বলে যেতে পারেন নাই যে আসলে কিভাবে, কে তাকে মেরেছে। লতিফ মিয়ার মৃত্যুর খবর শুনে লতিফ মিয়ার গ্রাম থেকে আশু মুন্সি দাদাও সেখানে হাজির হয়। এই আশু মুন্সি দাদার সাথে এসেছিল একজন বৃদ্ধ কবিরাজ, যে কিনা ওই যে জামাল ছেলেটা মারা গিয়েছিল, জামালের ট্রিটমেন্ট করতে গিয়ে ফেরত এসেছিল চর খেয়ে। তো বৃদ্ধ কবিরাজ শঙ্কিত গলায় বলে, ওই জিনটা ছাড়ে না রে, কতবার বলছি ওই বট গাছ অভিশপ্ত হয়ে গেছে। এই বট গাছের কাছে
যেই থাকবে তারই বিপদ হবে। আর ওই এনাল বসার সাথে তো লতিফ মিয়ার পুরনো শত্রুতাই ছিল, এত বছর ধরে ওকে তিলে তিলে মেরেছে, একবারে মারে নাই। তো লতিফ মিয়ার মৃত্যুর পর জমিদারের ওই গুদাম ঘরটা পরিত্যক্ত হয়ে যায়, ওটা আর ব্যবহার করা হয় না। আর মূলত আশু মুন্সি দাদা উনি তো এই ঘটনা শুরু থেকেই সবকিছু জানতেন, যার কারণে ওনার মাধ্যম দিয়েই এই ঘটনাটি অনেকেই বিস্তারিতভাবে জানে। আর গ্রামের লোকজন অনেকেই তো এই ঘটনার সাক্ষী ছিলেন, তারাও এই ঘটনার অনেকাংশই জানেন। এভাবেই কিন্তু লোকমুখে অনেক দিন এই ঘটনা প্রচলিত ছিল, এখনো আছে, এখনো যে নাই তা না, এখনো আছে, হয়তোবা আংশিক আছে, কিছুটা বিকৃতভাবে চলে আসছে। তো এইভাবেই এখনো কিন্তু এই ঘটনাটা মানুষের মুখে শোনা যায়, বিশেষ করে যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন তারা জানেন আর কি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাবির। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার রায়পুর গ্রামে। তো মূলত ঘটনাটি যেই গ্রামের, উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। ঘটনাটি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন, অনেক আগের একটি ঘটনা, আনুমানিক 1940-45 সাল এরকম হবে আর কি। তখন দাদার বয়স ছিল 16-17 বছর। তো ওই সময়ে ওই গ্রামে একটা পুকুর ছিল, অনেক লোকজনই সেই পুকুরে গোসল করতে আসতো, বিশেষ করে মহিলারা বেশি আসতো আর কি। দুপুরের দিকে মহিলাদের আনাগোনা বেশি হতো। একদিন দুপুর বেলা পুকুর পাড়ে একজন মহিলা গিয়েছেন কাপড় কাচতে, তখন সময়টা ছিল শীতকাল। তো দুপুরের দিকে সেই বাড়ির পুকুরের দিকে বা যেই বাড়ির আর কি পুকুর আর কি, সেই বাড়ির ওই পুকুরের দিকে খুব একটা লোকজন যেত না। হঠাৎ করেই লোকজন চিৎকার শুনতে পায়, দূরে যাদের বাড়িঘর আছে আর কি, তারা একটা চিৎকার শুনতে পায়। তো আশেপাশের বাড়িঘর থেকে লোকজন যখন ওই চিৎকারের উৎস কোত্থেকে আসলো এসব চিন্তা করতে করতে পুকুরের কাছে আসেন, এসে দেখেন যে ওই যে ভদ্র মহিলা, উনি অজ্ঞান হয়ে পুকুরের একপাশে পড়ে আছেন। সবাই তো তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে তার হুঁশ ফিরলে সে জানায় যে পুকুরের অপর পাশে একজন বৃদ্ধা মহিলাকে এসে দেখেছে। ওই বৃদ্ধা মহিলা তাকে ডাকাডাকি করছে, আর তার চেহারাটা নাকি ছিল খুব ভয়ঙ্কর। তো মূলত ওই ভয়ঙ্কর চেহারা দেখেই সে চিৎকার করেছে, তারপর আর তার কিছু মনে নাই। এটা ছিল ওই ভদ্র মহিলার ভাষ্য আর কি। আসলে কি হয়েছিল সেটা আমরা পরে জানবো। তো তখনকার মতো তার আর কোনো সমস্যা হয় নাই ওই ভদ্র মহিলার। তো রাতে উনি শুয়ে আছেন তার হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে। হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় কোনো কিছুর শব্দে। ঘুম ভাঙতেই নাকি উনি দেখতে পান এক ভয়ঙ্কর চেহারা। সেই ভয়ঙ্কর চেহারাটা হচ্ছে সেই বৃদ্ধা মহিলা যাকে উনি পুকুর পাড়ে দেখেছিলেন। তো উনি তো চিৎকার করে উঠছেন, ওনার স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে ওই যে পুকুর পাড়ের ওই মহিলাকে আমি আবার দেখছি ঘরের মধ্যে। তো এটা বলতে বলতে নাকি সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর তার আর জ্ঞান ফেরানো যায় নাই, তার জ্ঞান ফিরেছে পরের দিন সকালবেলা। সকালে ঘুম থেকে ওঠার পরই তার বমি শুরু হয় আর ডায়রিয়া। তখনকার সময় হসপিটাল তো এত অ্যাভেলেবল ছিল না, এখন তো বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তখন কিন্তু এতটা অ্যাভেলেবল ছিল না। তখন তো ব্রিটিশ পিরিয়ড চলছে, যোগাযোগ ব্যবস্থাও তো এতটা ভালো না। আর গ্রামের রাস্তাঘাট তো কেমন হয়, বিশেষ করে ওই সময় প্রেক্ষাপটে বুঝতেই পারছেন। উনি ভেষজ কিছু ওষুধ খেয়েছিলেন, গাছগাছরা কিছু ওষুধ খেয়েছিলেন, কিছুটা সময় উনি স্বাভাবিক ছিলেন। বিকাল থেকে আবার সেই একই সমস্যা শুরু হয়। তো বাড়ির সবাই ভাবে তার নিশ্চয়ই কলেরা হয়েছে, ওলা ওঠা যেটাকে আমরা বলি আর কি, এটা হয়েছে। আর এটা কিন্তু তখন একটা মহামারী রোগ হিসেবে ধরা হতো। কোনো গ্রামে কলেরা হলে গ্রাম একদম সাফ হয়ে যেত, মানুষ মরতে মরতে। রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পর থেকে এবার শুধু বমি নয়, রক্ত বমি শুরু হয়েছে, আর ডায়রিয়া তো আছেই। তো বাড়ির লোকজন আর চুপ না থেকে, ভেষজ চিকিৎসার প্রতি নির্ভরশীল না থেকে ওনাকে অনেক দূরের একটি হসপিটালে নিয়ে গেছেন ওই রাত্রেই। তো ডাক্তার দেখে কিছু বলতে পারে না, বলে যে কলেরা না, তো তার কলেরা দেখে মনে হচ্ছে না, আবার মনে হচ্ছে কলেরা, কিন্তু এখন এখানকার ট্রিটমেন্ট যেটা আছে এটা তার জন্য উপযোগী না, আপনারা অন্য কোনো জায়গায় নিয়ে যান, ভালো কোনো হসপিটাল। এখন তারা কোথায় নেবে ওই সময় প্রেক্ষাপটে? তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন রাত্রেই অতিরিক্ত রক্ত বমি হতে হতে ওই মহিলা মারা যান। তো মানুষজন সেটাকে আসলে খুব যে বেশি অন্যরকম মনে করছেন তা না, কারণ এরকমটা হতেই পারে। কেউ মরে গেছে, মানে কেউ বলছেন যে এটা কলেরাতে মরছে, কেউ বলে আরে না, কত ধরনের সমস্যা হইতে পারে না মানুষের, এই জন্য হয়তো মারা গেছে। পরদিন জোহর বাদ ওনার দাফন কাফন করা হয়। ওনাকে কবরস্থ করার পর ঘটে আরেকটি ঘটনা। তো কবর দেওয়া হয়ে গেলে যে যার বাড়িতে চলে যায়।
হঠাৎ করে শোনা যায় গ্রামের শেষের দিকে এক বাড়ির মহিলা রক্তবমি করছে। তো রক্তবমি করতে করতেই তিনি মারা যান। তার আর কথা বলার আর বেশিক্ষণ সময় হয় নাই। এবার সবার মনে একটা ভয়ের ছাপ যে না তো এটা তো কলেরা না, রক্তবমি করতে করতে মারা যাচ্ছে, নিশ্চয়ই অন্য কিছু। তো ওই রাত্রেই তাকে কবরস্থ করা হয়। সেই রাত্রে আর কোনো অসুবিধা হয় নাই। পরের দিন সকালবেলা শোনা যায় গ্রামের শেষের দিকের আর একটা বাড়িতে আর একজন মহিলা রক্তবমি করছে। এবার লোকজন বিষয়টা স্বাভাবিক মনে না করে সবাই সিদ্ধান্ত নেন যে গ্রামের একজন মাওলানা রয়েছে, তার নাম হচ্ছে আব্দুল হাই মাওলানা, তার কাছে যাবেন। উনি অনেক পরহেজগার মানুষ ছিলেন, ওনাকে সবাই খুব সম্মান এবং শ্রদ্ধা করতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সপ্তাহের 5 দিন বাড়িতে থাকতেন না। এর কারণ হিসাবে শোনা যায় যে উনি নাকি এই 5 দিন জিনদের দেশে থাকতেন, তাদেরকে কোরআন শেখাতেন। আর উনি এটা কোথায় কিভাবে যেতেন এটা কেউ আসলে ওইভাবে কেউ জানতেন না, যে কিভাবে উনি যেতেন, কে নিয়ে যেত। উনি এতটুকুই বলেছেন যে উনি জিনদের দেশে যান, এটা করেন আর কি। উনি কবিরাজি বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। অনেক বাড়িতেই উনি গিয়েছিলেন ট্রিটমেন্ট করার জন্য। তো দুর্ভাগ্যবশত ওই সময় উনি বাড়িতে ছিলেন না। তো ওনার বাড়িতে গিয়ে জানতে পারা যায় যে উনি আরো 2 দিন পরে ফিরবেন। তো যাই হোক, গ্রামের লোকজন সবাই চলে আসে, ভাবতে থাকে যে এইভাবে চলতে থাকলে তো গ্রামের মানুষ মরে সাফ হয়ে যাবে, কিন্তু কিছুই করার ছিল না। তারপরে ঘটে আরো মৃত্যু। গ্রামের শেষ দিকে শুরু করে আস্তে আস্তে গ্রামের মাঝ বরাবর কিন্তু চলে এসেছে। একে একে এই বাড়িগুলো পার হতে হতে গ্রামের মাঝ বরাবর চলে এসেছে। প্রত্যেক বাড়ি থেকে মানুষ মারা যাচ্ছে, আর সবাই মারা যাচ্ছিল রক্তবমি করে। একটা দাফন করে মানুষ বাড়িতে ফেরত আসে, শুনে আর একটা বাড়িতে লোক মারা গেছে। এইভাবে এই 2 দিনেই 40 থেকে 60 জন লোক নাকি মারা গিয়েছিল। 2 দিন পর হুজুর যখন সকালে গ্রামে ফিরেছেন, উনি বাড়িতে মানে ঢুকেই তো শুনতে তার পরিবারের কাছ থেকে এরকম সমস্যা হয়েছে, গ্রামে এই সমস্যা চলছে, তার বাড়ির লোকজন আতঙ্কে আছে। তখন উনি দ্রুত গ্রামের মানুষদের সাথে কথা বলেন। ওনাদের মুখে সবকিছু শুনে হুজুর বলেন, ঠিক আছে, বিকালবেলা আমি দেখি আরো কিছু জানার চেষ্টা করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ওই বিকেল হতে হতে আরো 3 জন মারা গিয়েছিল। হুজুর ওই 3 জনের জানাজায়ও সামিল হন। জানাজা শেষ করে উনি সন্ধ্যার দিকে সবাইকে ডাকেন। ডাকার পর সবাইকে বলেন যে এখন আমার সাথে কবরস্থানে চলেন। সবাই ওনার কথা মতো কবরস্থানে যায়। এরপর হুজুর বলেন, আচ্ছা বলেন তো সর্বপ্রথম কে রক্ত বমি করে মারা গিয়েছিল? সবাই সেই মহিলার কবর দেখে বলেন যে হুজুর এই যে সেই মহিলার কবর। তখন হুজুর সেই মহিলার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি কোন একটা কিছুর আওয়াজ শুনতে পান, কিন্তু অন্যরা কিন্তু সেই আওয়াজ শুনতে পাচ্ছিল না। উনি বলেন যে আমি এর ভেতর থেকে কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা সেটা শুনতে পারবেন না। এরপর হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন, এই কবরটা আপনারা খোঁড়া শুরু করেন, একটা পর্যায়ে এসে আমি করবো, আপনারা প্রাথমিক কাজটা শেষ করেন। তো কবর খোঁড়ার জন্য ওই সময়ে আসলে কারো বাড়ি থেকে কিছু আনতে হয় নাই। একে একে আসলে যেভাবে মানুষ মারা যাচ্ছিল, কোদাল সাপল ওই কবরস্থানেই ছিল। তো সেগুলো নিয়েই ওই মহিলার কবরটা উপর থেকে খোঁড়া শুরু হয়। কিছুক্ষণ বাদে হুজুর বলেন, থামেন আপনারা, এবার দূরে সরে যান, এবার আমি কবর খুঁড়বো। এরপর হুজুর কবর খোঁড়া শুরু করেন। খুঁড়তে খুঁড়তে উনি কোদাল ফেলে দিয়ে কিছু মানুষকে ডাকেন। তারা কাছে গিয়ে দেখতে পায় ভয়ঙ্কর এক জিনিস। ওই যে মহিলা কবরের ভেতরে এক কোনায় বসে আছে। মনে হচ্ছে যে শীতকালে মানুষ জুবুথুবু হয়ে বসে থাকে না, ওইভাবে বসে আছে। তখন হুজুর এটাও দেখেন, ওই মহিলা ওই যে কাফনের কাপড় সে এক পাশ থেকে চিবিয়ে চিবিয়ে তার গলার মধ্যে ঢুকিয়েছে। এরপর হুজুর তাড়াতাড়ি করে সেই মহিলার উপর কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিতেই সেই মহিলা চিৎকার করে ওঠে। কিন্তু সেই কণ্ঠটা সেই মহিলার ছিল না, কারণ ওই মহিলার আত্মীয় স্বজন তো সেখানে ছিল। এই কণ্ঠটা অস্বাভাবিক কণ্ঠ। ওই মহিলা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, সে তো মারা গিয়েছে, সে শুয়ে পড়বে না, এরকম না। হুজুর সেই মহিলাকে বলছে, যাই তুই কাফনের কাপড় চাবানো বন্ধ কর। ওই মহিলাটা বলছে, আমাকে তোরা এখানে রেখে চলে যা, আমার কাজ শেষ হলে আমিও চলে যাব, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। তখন হুজুর বলেন যে তা তো হবে না, তুই তো তোর কাজ করতে পারবি না, তুই যে কাজ করা শুরু করছিস এই ধরনের কাজ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হয়, আর এগুলো কিভাবে বন্ধ করা লাগে সেটা আমি জানি। তোর মতো বহু পিশাচ এই কাজ করছে, এরকম ঘটনা বহু বছর ধরেই ঘটতেছে। তুই যখন পুরোপুরিভাবে এই কাফনের কাপড় তোর গলার মধ্যে ঢুকাই নিবি, তখন বহু লোক মারা যাবে এই গ্রামের। এই তো
এটা যে পুরনো এক জাদু রে, এটা আমি খুব ভালো করেই জানি। আর এখন কি করতে হবে তুই দেখ যে আমি কি করি তোর সাথে। এই বলে ওই হুজুর ওই মহিলাকে ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দেয়, মানে কবরের ভিতরেই। এরপর বুকের উপরে পা দিয়ে কাপড়ের কাপড়টা তার গলার ভিতরে যতটুকু ঢুকেছিল আর কি, খুব বেশিটা ঢোকে নাই, অল্প ঢুকেছিল, সেটা টান দিয়ে বের করে ফেলেন। আর টান দিয়ে বের করার সাথে সাথে ওই মহিলা একদম নিস্তেজ হয়ে যায়। মনে হলো কবরের ভিতর থেকে দমকা একটা বাতাস হঠাৎ করে বের হয়ে চলে গেল। এই দমকা বাতাস ওই কবরের আশেপাশে যারা ছিল তাদের গায়েব লাগলো। বোঝাই যাচ্ছে এই কবরের ভিতর ভয়ঙ্কর একটা পিশাচ ছিল যে এই কাজটা করেছে। তো হুজুর সাথে সাথে বলেন যে এই লাশটা এখনই উঠান, এনাকে আবার গোসল দিতে হবে, নতুন কাফনের কাপড় পরাতে হবে। আর ভয় পাবেন না, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর আমার কথোপকথনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কোনো ওলা ওঠা না, এটা জাদুর কারণে হয়েছে। আর এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি যেটা জিনেরা এই কাজটা করে থাকে। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই ঘটনা ঘটে। তো এটার চিকিৎসাও আছে, চিন্তা করবেন না। লোকজন দ্রুত কাপড়ের কাপড় জোগাড় করে ফেলে, কারণ যেভাবে মানুষ মারা যাচ্ছিল অনেকেই বাড়িতে কাপড়ের কাপড় এনে রেখে দিচ্ছিল যে এই বাড়িতে না জানি কে মারা যায়, মানে এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তো দ্রুত কাপড়ের কাপড় আনা হয়, তাকে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পর ওই পুরনো কাপড়ের কাপড়টা আলাদা রাখা হয়। হুজুর এটাকে আর ওই কবরের ভিতরে দিতেন নাই, নতুন আর একটা কবর করা হয়েছিল, ওই কবরটাকে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর ওই মহিলাকে আবার দাফন কাফন করা হয়। এরপর ওই কাপড়ের কাপড়টা নিয়ে হুজুর উপস্থিত লোকজনদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসেন। তার বাড়িতে আসার পর উনি একটা গোল বৃত্ত এঁকে ওই কাপড়ের কাপড়টা ওই বৃত্তের মধ্যে বসিয়ে উনি রুকিয়া শুরু করেন। অল্প কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখা গেল ওই কাপড়ের কাপড়টা নড়াচড়া শুরু করেছে। আর মনে হচ্ছে যে ওই কাপড়ের কাপড়ের ভেতরে কোনো একটা মনুষ্য অবয়ব ঢুকে গেছে। বোঝা যাচ্ছে হাত কোনটা, পা কোনটা, মাথা কোনটা, কিন্তু ভেতরে যে কিছু নাই ফাঁপা, এটা বোঝা যাচ্ছে আবার। আর ওর ভেতর থেকে গোংরানির আওয়াজ বলে ওঠে, এই আমার ডাকছিস কেন, তোদের সবাইকে মেরে ফেলবো, এই বলে গালিগালাজ করতে থাকে। তখন হুজুর বলে যে ওই কাজ শেষ, ওই কাজ তুই পারবি না, কারণ তুই এমন এক পদ্ধতি অবলম্বন করছিস যে পদ্ধতি আমার জানা আছে যে কিভাবে আমি এটার সমাধান করব। আর বলছি না পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটে, তুই কাজটা ভালো করিস নাই, আরে শাস্তি তুই পাবি, তোকে তো ছাড়বো না রে। এতগুলো মানুষকে তুই মারছিস, কি অপরাধ ছিল বল, কেন মারলি? তখন ওর ভেতর থেকে ওই গোংরাতে গোংরাতে ওই গজরানো কণ্ঠে বলে ওঠে যে আমি ওলা বুড়ি, আমার চেহারা যেই দেখবে সেই মরবে, এটাই পদ্ধতি। কিন্তু আমি মারার জন্য এখানে আসি নাই, আমি ওই পুকুরে নামছি, এক মহিলা কিভাবে যেন আমাকে দেখে ফেলে, তো আমি ওর দিকে তাকাইও নাই। কিন্তু পরবর্তীতে দেখি যে ওই মহিলা আমার দিকে তাকায় ভেঙচি কাটতেছে, আমার চেহারা খারাপ, আমার চেহারা বিদঘুটে, সে ভেঙচি কাটতেছে। এইটা দেখে আমার খুব রাগ হয়। এরপর আমার চেহারাকে আরো বিভৎস করে ওকে দেখাই। এরপর সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও কেন আমাকে ভেঙচি কাটলো? আমার কি অপরাধ ছিল? আমি কি ওর কোনো ক্ষতি করার জন্য আসছিলাম ওইখানে? আমি তো তা করি নাই। কিন্তু ওই ইচ্ছা করে আমার দিকে ভেঙচি কাটতেছে। একজনের চেহারা খারাপ হইতেই পারে, তাই বলে কি তার দিকে তাকায় ভেঙচি কাটতে হবে? এই বিষয় তোরা কিভাবে ব্যাখ্যা করবি? তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন। হ্যাঁ, কথা তো সত্য। তারপরেও এই অপরাধের কারণে তো এত মানুষকে শাস্তি দেয়া যায় না, এটা হুজুর বলেন। তখন বলেন যে তোদের যুক্তি আমাদের কাছে চলে না, আমরা আমাদের যুক্তিতে চলি। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে যায় তখন আমাদের পদ্ধতি অনুযায়ী ওই পুরো গ্রামে আমরা আক্রমণ করে বসি, যেটা আমি করছি। আর এটার আর একটা পদ্ধতি আছে, সেটা তুই জানিস। তারপরও বলি যে যদি আমাদের মতো কোনো জিনেরা কোনো গ্রামে আক্রমণ করে, প্রথম যে মারা যায় এর কবরের মধ্যে আমরা ঢুকতে পারি, আর ওর লাশের ভিতরে ঢুকে ওর কাফনের কাপড় আমরা খাওয়া শুরু করি। খেতে খেতে পুরোটা যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে ওই গ্রামের সব লোক মারা যাবে। এরপর আমরা ওই কবর থেকে চলে যাই। একই সাথে মানুষ মরতে থাকে এবং আমাদের কবরের ভিতরে জাদুবিদ্যার চর্চাটা চলতে থাকে। এইভাবেই আমরা কোনো গ্রামকে শেষ করে দিই। তুই মাঝখানে এসে বাগড়া বাঁধাইছিস। তখন হুজুর বলে যে তুই তো এখন যাইতে পারবি না, তোকে তো আমি আটকায় ফেলছি, যা মারছিস সেই লোকগুলোকে তো আর ফেরত আনতে পারবো না। তবে তুই নিরীহ লোকদেরকে যে হত্যা করছিস কোনো কারণ ছাড়া, এর শাস্তি তুই পাবি। এটা বলার পর হুজুর কি করে, উনি কিছু দোয়া পড়তে থাকে। ওনার খুব পরহেজগার একটা শক্তিশালী জিন ছিল,
সে জিনের সর্দার তাকে আহ্বান করে। সেই জিনের সর্দারও কিছুক্ষণের মধ্যেই চলে আসে। উপস্থিত লোকজন সর্দারের আগমন বুঝতে পেরেছে, কিন্তু দেখতে পায় নাই। মনে হলো একটা বাতাস আসলো, হুজুর কিছু কথোপকথন করলো তার সাথে, তার কিছু কিছু শব্দ উপস্থিত লোকজন শুনতে পেরেছিলেন। এরপর কি হলো, হঠাৎ করে ওই যে কাপড়ের মধ্যে একটা মনুষ্য অবয়বের মতো মনে হচ্ছিল, কাপড়টা ধপাস করে মাটিতে পড়ে যায়, মানে এর ভিতরে কিছু নাই। এরপর মনে হলো একটা দমকা বাতাস ওই বাড়ি থেকে চলে গেল। তো হুজুর তখন বললেন যে এই জিন সর্দার এই খুনি পিশাচটাকে ধরে নিয়ে গেছে, আর ও যদি জীবিত থাকে ও এইভাবে আবার বিভিন্ন গ্রামে গিয়ে হামলা করবে, এটাই ওদের কাজ। এইভাবেই ওরা মানুষকে হত্যা করে, নিজের শক্তি বাড়ায়, আর কোনো কবরের ভিতরে গিয়ে কোনো লাশের কাফন খাওয়া শুরু করে। এটাই এদের একটা জাদুর পদ্ধতি। একে জিন সর্দার নিয়ে গেছে, ওরা এর বিচার করবে। পরবর্তীতে জানা যায় যে ওই জিন সর্দার এই পিশাচকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে কাফনের কাপড় খেয়ে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু এর আগে আমরা শুনেছি, তবে সুনির্দিষ্ট কি কারণে ঘটনাগুলো ঘটে এই বিষয়গুলো আসলে অতটা পরিষ্কার ছিল না। আশা করছি এই ঘটনাটি শোনার পর কেন এমনটা হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা আমরা শুনেছি। শুধু যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা এরকম না, অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতেও এই কাফনের কাপড় খেয়ে ফেলার মতো ঘটনা ঘটে। বিশেষ করে এই ধরনের ঘটনা যখন চলতে থাকে, ওই গ্রামে ভয়ঙ্কর একটা আযাব নেমে আসে। যতক্ষণ না পর্যন্ত এই কাফনের কাপড় সংক্রান্ত সমস্যাটা সলভ করা যায়, ততক্ষণ পর্যন্ত গ্রামে ওই সমস্যাটা চলতে থাকবে। বিভিন্ন সময় আমরা এই ধরনের ঘটনাগুলো শুনেছি। তো আলহামদুলিল্লাহ, এমন একটি ঘটনা আমাদের সামনে আসার পর নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কেন এই ঘটনাগুলো ঘটতো, বিশেষ করে মানুষ কেন মারা যেত। ধন্যবাদ জানাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদী হাসান। উনি বর্তমানে খুলনায় রয়েছেন, তবে ওনার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে। ঘটনাটি ওনার এবং ওনার আপন ছোট ভাই মাহবুব, যার নাম, তার সাথে ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন সাল 2007 কি 8 সাল, আর এটা ঘটেছিল বাহেরচর গ্রামে। ওনারা ওই সময় যেখানে থাকতেন ওখানে 3টা পরিবার ছিল। ওনার চাচা থাকতেন তার পরিবার নিয়ে, তারপর ওনার দাদা দাদি থাকতেন এবং ওনারা থাকতেন। এখন ওনারা তো 2 ভাই, মা বাবা, এক রুমে ওনাদেরকে থাকতে হতো, যার কারণে খুবই কষ্ট হয়ে যেত। শীতকালে খুব একটা কষ্ট না হলেও গরমকালে খুবই কষ্ট হয়ে যেত। খাটটাও ছিল ছোট, চাইলেই এক খাটে 4 জন ঘুমানো যায় না। তো এভাবেই কষ্ট করে চলছিল। উনি অবশ্য ওনার বাবাকে বলেছিলেন যে বাবা, ঘরটাকে একটু বড় করো না, কিন্তু ওনার বাবা সেটা ওই সময় করতে পারেন নাই। কারণ হচ্ছে একটি ঘর ভেঙে যদি বড় করতে হয় তাহলে তো বেশ টাকা পয়সারও প্রয়োজন হয়। ওই সময় ওনার হাতে এত টাকা পয়সা ছিল না, যার কারণে ওই যে ঘরটা ভেঙে বড় করবেন, আবাসন সংকটটা সাময়িকভাবে লাঘব করবেন, এই অবস্থা আসলে ছিল না। এদিকে ওনাদেরই পাশের বাড়ি, যেটাকে খা বাড়ি বলা হয়, গ্রামে অনেক ধরনের বাড়ি থাকে না, হাজি বাড়ি, হাওলাদার বাড়ি, বড় বাড়ি, মোল্লা বাড়ি, খা বাড়ি, খন্দকার বাড়ি, তো ওইটা খা বাড়ি নামে পরিচিত ছিল। তো খা বাড়িতে একজন দাদি থাকতেন। ওনার অবশ্য একটাই নাতি। তো ওনার মেয়ের যেই বাড়িটা, মানে ওনার মেয়ে যে শ্বশুর বাড়িতে থাকতেন, সেটা আবার ওনার বাড়ি থেকে কাছাকাছি। ওনার মেয়ে, তারপর নাতি প্রায় সময় এসে সময় কাটাতেন এখানে, সকালে আসতেন, সন্ধ্যার পরে যেতেন, এইভাবে কাছাকাছি। তো এখন রাতের বেলা অধিকাংশ সময় ওই দাদি একাই থাকতেন। কারণ হচ্ছে ওনার হাজবেন্ড মানে দাদা আরো 20 বছর আগে মারা গেছেন। দাদিও বয়সের ভারে, তার অবস্থাও খারাপ। তো দাদি যখন দেখলেন এই যে মেহেদী হাসান ভাই আর তার ছোট ভাই মাহবুব, এই 2 জন বেশ কষ্ট করছেন, তখন এই মেহেদী ভাইয়ের বাবাকে ওই দাদি বলেন, তোমার ছেলে দুটোকে রাতের বেলা আমার বাসায় পাঠাই দিও, ওরা এখানে থাকবে, আমার এখানে থাকার লোকজন নাই, ওরা এখানে থাকলে ওদের কষ্টও হবে না, ওরা নিরিবিলি রাতের বেলা একটু লেখাপড়াও করলো, ঘুমালো, আর সারাদিন তোমার ওখানেই থাকলো। তো প্রথম দিকে আসলে মেহেদী হাসান ভাইয়ের বাবা এটাতে রাজি হন নাই, সেটা কেমন দেখা যায়। এরপর অবশ্য উনি রাজি হয়েছেন, ছেলে দুটো কষ্ট পায়, থাক না, সমস্যা কি। আর উনিও বৃদ্ধা মানুষ, উনি রাতের বেলা যদি একটু শান্তি বোধ করেন যে না আমার বাড়িতে 2টা ছেলে আছে, এতে করে উনি একটু সাহস পাবেন। তো ওই চিন্তা থেকে মূলত ওনার বাবাও রাজি হয়ে যান। তো এখানে
ওনারা ছোট দুই ভাই থাকা শুরু করেন। তবে ওই সময়টা আবার শীতকাল ছিল, শীতকালেই মূলত ওনারা থাকা শুরু করেছিলেন। তো যাই হোক, এই যে দাদির হাজবেন্ড যখন মারা যান 20 বছর আগে, তো তার কবরটা কিন্তু এই বাড়ির পাশেই দেওয়া হয়েছিল। আর তার বাড়িটা এমন একটা জায়গায়, মানে এমন একটা পজিশনে, আশেপাশে অন্য কোনো ঘর বাড়িও নাই, আর চারদিকে বাঁশ ঝাড়ে ঘেরা। তো এইভাবেই চলছিল। আর কবরটা যেখানে, মানে দাদার কবরটা যেখানে, তার চারপাশেও বাঁশ ঝাড়, আবার পাশে একটা বিশাল পুকুর। আর ওই পুকুরে নর্মালি মাছ ছাড়া হতো না। বন্যার সময় বা পানি বেড়ে গেলে ওই পুকুরটা এমনিতেই প্লাবিত হতো, তখন ওই পুকুরে অনেক মাছ আসতো। সেই মাছই সারা বছর ধরে তারা খেতে পারতো, মানে ওই বাড়ির লোক। মূলত ঘটনাটা ওই বাড়িকে কেন্দ্র করে। তো চলুন মূল ঘটনায় ঢুকে যাই। তো ওই দাদির একটা নাতি ছিল যার নাম ছিল তামজিদ। ওই সময় তার বয়স ছিল মোটামুটি একটু বড় বলতে ক্লাস 3-4 পরে বা এই টাইপের কিছু আর, যেটা মূলত ওনার ছোট ভাই মাহবুব যে আছে তার সমবয়সী বা এরকম কিছু। তখন হয় কি, এই যে তামজিদ যে ছেলেটা, এর সাথে মাহবুবের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মাঝে মাঝে সে বেড়াতে আসে, দাদির কাছে আসে, নানি, তার তো নানি হয় আর কি, নানির কাছে আসে। তো এভাবে খেলাধুলা করে, ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তারা সকালে আসে, আবার সন্ধ্যার আগে বা পরে চলে যায়। তো ঘটনাটা যেদিন হয়, যে রাত্রে হয় আর কি, ওই দিনের বেলাতেও, মানে ওই দিন দিনের বেলাতেও ওই তামজিদ ছেলেটা এসেছিল, এই মাহবুবের সাথে খেলাধুলা করেছে। এরপর সন্ধ্যার পরে তারা চলে যায়, তার মায়ের সাথে সে চলে যায়। এই যে মেহেদী হাসান ভাই এবং তার আর এক ভাই মাহবুব, এরা দুজনেই কিন্তু ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত। 5 ওয়াক্ত নামাজই পড়তেন, এমনকি ফজরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করতেন। তো হয় কি, ওই রাতের বেলাতে ওনার কাছে, তার ছোট ভাইয়ের কাছে মনে হয় সে একটু অসুস্থতা বোধ করছেন। এমনিতে তো সাধারণত রাতের খাবার খেয়ে ওই বাড়িতে আসতেন তারা দুইজন। সন্ধ্যার পর তার ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছে, তখন মেহেদী হাসান ভাইয়ের বাবা এই মাহবুবকে একটু ওষুধ খাইয়ে দেওয়ার পর সে একটু সুস্থতা বোধ করে। এরপর যখন রাত হয়ে যায়, তখন মনে হলো ঠিক আছে আমরা যাই, ওই বাড়িতে চলে যাই, কাছাকাছি তো, সমস্যা তো নাই। তো যেই ঘরটাতে ওনারা ঘুমান, তো গ্রামের ভাষায় ওই ধরনের ঘরগুলোকে হাইতনা বলা হয়। এখন হাইতনা শব্দের অর্থ কি এটা আমি বলতে পারবো না, হয়তোবা যারা ওই লোকালি আছেন, যারা এই শব্দটার সাথে পরিচিত, তারা বলতে পারবেন। তো ওনারা তো ওই বাড়িতে গিয়েছেন, যাওয়ার পর রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়ছে। শীতকাল তো, বেশি রাত জাগার আসলে অবকাশ ছিল না। তো রাত তখন 11:30টার মতো বাজে। হঠাৎ করে এই মেহেদী হাসান ভাইয়ের ছোট ভাই মাহবুব মেহেদী হাসান ভাইকে ডাক দিয়েছে, বলছে যে ভাইয়া, খাটের পাশে সোফাতে এই তামজিদ বসে আছে, আমাকে ডাকতেছে। মেহেদী হাসান ভাই শুনে তো অবাক, আরে তামজিদ কোত্থেকে আসবে, সে তো সন্ধ্যার সময় চলে গেছে তার মায়ের সাথে, এখন কোত্থেকে আসবে? তখন উনি ঘরের ভিতরে যে ডিম লাইটটা ছিল, ওই হালকা আলোতে দেখছেন যে কই কিছুই তো নাই। মেহেদী হাসান ভাই মনে করছেন তার ছোট ভাই মাহবুব সারাদিন অসুস্থ ছিল, মানে একটু জ্বর ভাব ছিল, হতে পারে যে এখন একটু উল্টাপাল্টা দেখতেছে কিছু একটা। এরকম হয় না, মানুষ জ্বর থাকলে কিন্তু ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, আবল তাবল কথা বলতে থাকে। তো হয়তো এরকমটাই বলছে। সে বারবার বলছে, ভাইয়া তামজিদ বসে আমাকে ডাকতেছে। তো মেহেদী হাসান ভাই বিরক্ত হয়ে বলতেছে, আরে ধুর, কি দেখিস না দেখিস, ঘুমা। সে বারবার বলছে। তখন উনি বিরক্ত হয়ে বলতেছে, আর একটা কথা বলবি না, ঘুমা। তখন এই মাহবুব ঘুমিয়ে যায়, উনিও ঘুমানোর চেষ্টা করেন। রাত তখন প্রায় 1:45টার মতো বাজে। হঠাৎ করে এই মাহবুব আবার মেহেদী হাসান ভাইকে ডাক দেয়, বলে যে ভাইয়া, এই দেখো সোফার উপর তামজিদ বসে আছে, আমাকে ডাকতেছে। এইবার তো মেহেদী হাসান ভাইয়ের রাগ হয়ে যায়, বলে যে এই তুই কি শুরু করলি, যাতে ঘুমাইতে দিবি না, যা গিয়ে লাইট জ্বালা, দেখি তো ওখানে কে আছে। তো এই মাহবুব যখন উঠে লাইট জ্বালাতে গেছে, তখন এই মেহেদী হাসান ভাই একটা দৃশ্য দেখতে পান। এই মাহবুব যেখানে শুয়েছিল, ঠিক ওইখানে এই মাহবুবের পায়ের কাছে একটা কালো একটা ছায়ার মতো কিছু একটা যেন বসে আছে। তো উনি তেমন কিছু বুঝতে পারলেন না ঘটনাটা কি। উনি আবার চিন্তা করলেন এটা কি রে, এই চিন্তা করে ওনার পা দিয়ে ওই ছায়াটাকে একটু টাচ করার চেষ্টা করছেন।
যেটা কি দেখি তো। কিন্তু দেখা গেল যে ওটা আসলে কিছুই না, ওই মনে হচ্ছে বাতাসের ভিতরে উনি ওনার পা চালাচ্ছেন। তখন মনে করলেন যে এটা হয়তো বা আমার চোখের ভুল। এদিকে সে যখন লাইট জ্বালিয়েছে, মানে মাহবুব যখন লাইট জ্বালিয়েছে, তখন দেখি কিছুই নেই, ছায়াটা কিচ্ছু নেই। তখন ওই মাহবুবও যখন দেখলো যে তামজিদ নাই, আর মেহেদী হাসান ভাইও দেখলেন যে এখানে ছায়া যেটা মনে করছে সে তো কিছুই না, এটাও তার মনের ভুল বা চোখের ভুল, দৃষ্টিভ্রম হয়েছে রাতের বেলা। তা আবার লাইট নিভিয়ে দুজনই শুয়ে পড়েন। রাত তখন 2টোর কাছাকাছি বাজে। হঠাৎ করে এই মাহবুব বলে ওঠো, ভাই ভাই ওঠো ওঠো ওঠো, বাইরে কি যেন আজান দিচ্ছে, আর আজানটা মাইকে দিচ্ছে। তো এবার তো মেহেদী হাসান ভাইয়ের রাগ খুব হয়ে গেছে, কারণ 1 ঘন্টা পর পর সে বারবার ডাকতেছে এইটা ওইটা, যেটার কোনো অস্তিত্বই নেই। ওই সময় কিন্তু মেহেদী হাসান ভাইয়ের কাছে একটা বাটন ফোন থাকতো, উনি আবার ওইটাই দেখতেছেন যে রাত 1:45-র কাছাকাছি বাজে এরকম আর কি। তখন বলছে, এই তুই কিসের আজান শুনিস? শীতকালে ফজর আজান কয়টায় দেয় তার হিসাব আছে? এখন রাত 1:45-র কাছাকাছি বাজে, এখন আবার কিসের আজান শুনিস? কই আমি তো শুনতেছি না, ঘুমা, আর একবারও ডাক দিবি না। এরপর সে আবার ঘুমানোর চেষ্টা করে। এর কিছুক্ষণ পর আবার বলতেছে যে ভাইয়া এবার বাইরে আজান দিচ্ছে। বাইরে আজান দিচ্ছে মানে? বলে হ্যাঁ, খালি গলায় আজান দিচ্ছে। এখন তো মেহেদী হাসান ভাইয়ের রাগ তো আরো বেড়ে গেছে, যে তো আমাকে ঘুমাইতেই দেবে না রাতের বেলা, কি সব উদ্ভট কথাবার্তা বলতেছে। তখন উনি বলে, যাই শোন, আমিও জেগে থাকি, তুইও জেগে থাক, ফজর আজান দিক, তারপর আমরা ঘুমাই, তারপর ওই বারবার আমাকে ডাকিস না এইসব উল্টাপাল্টা কথা বলে। তো দুজন বেশ কিছুক্ষণ জেগে আছে। জেগে থাকতে থাকতে, শীতকাল তো আসলে কতক্ষণ জেগে থাকবে, আর গ্রাম এরিয়া, শীতটা একটু বেশিই পড়ে, চারদিকে গাছপালা রয়েছে, বারসার রয়েছে, কতক্ষণ চোখ খুলে থাকা যায়। কখন যে ঘুমিয়ে পড়ছেন ওরা নিজেও জানে না। তো লাইট কিন্তু জ্বালিয়ে রাখা, লাইট জ্বালিয়ে রাখা, ওই অবস্থায় ওনারা ঘুমাই গেছেন। তখন হঠাৎ করে এইবার এই মেহেদী হাসান ভাই শুনছেন যে বাইরে থেকে কেউ আজান দিচ্ছে, আর আজানের শব্দটা অনেক ভয়ঙ্কর, অনেক মোটা গলায় আজান। আর আজানটা স্বাভাবিক আজান না, আজানে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাক্য 2বার বলা হয়, কিন্তু না, 1বার করে বলা হচ্ছে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম 1বার করে বলছে। পরিচিত কিন্তু এরকম ভয়ঙ্কর আজান কে দিচ্ছে? উনি তখন ঘড়িতে দেখেন প্রায় 4টার কাছাকাছি বাজে। ঘড়িতে বলতে ওনার কাছে যে বাটন ফোনটা ছিল ওটাতে দেখছেন। এইবারের আজানের শব্দে উনিও তো খুব ভয় পেয়ে যান, দ্রুত লাইট বন্ধ করে লেপ মুড়ি দিয়ে উনি শুয়ে পড়েন। ওনার ছোট ভাই কিন্তু তখন ঘুমিয়ে গেছে, সে কিন্তু এটা শোনে নাই। একটা পর্যায়ে আজানটা শেষ হয়ে যায়, তো উনি ওনার ভাইকে জড়িয়ে ধরে তো ঘুমিয়ে আছেন। তখন বেশ খানিকটা সময় পার হয়ে যায়। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। শব্দটা ছিল খুবই ভয়ঙ্কর টাইপের একটা শব্দ। এই শব্দটা মনে হচ্ছে তার খুব কাছ থেকে আসছে, মনে হচ্ছে তার মাথার কাছ থেকে আসছে। উনি তখন লেপটা সরিয়ে তখন ওনার ছোট ভাই মাহবুবের দিকে তাকিয়েছেন। তখন দেখেন একটা কালো ছায়ার মতো, যেই জিনিসটা উনি ওই যে শুরুর দিকে দেখেছিলেন, এই জিনিসটা তার ছোট ভাইয়ের মাথার কাছে বসে আছে এবং খুব ভয়ঙ্কর কণ্ঠে বলতেছে, এই তাড়াতাড়ি ওঠ, নামাজে যাবি না? সেই কথাটা বলতেছে। আর মনে হচ্ছে যে এই মাহবুবের মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দিচ্ছে, মেসেজের মতো করে, মানে মুছে মুছে দিচ্ছে, মেসেজ করে দিচ্ছে। এইটা দেখার সাথে সাথে এই মেহেদী হাসান ভাইয়ের তো সারা শরীর ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করে। এই জিনিসটার কণ্ঠ এতটাই মোটা ছিল যে যে কেউ শুনলেই, ওই কণ্ঠ শুনলেই মারা যাবে, এমন একটা অবস্থা। আর ওনারা তো ছোট মানুষ, ওনাদের কি অবস্থা হবে? তারপর আবার নিজের ঘরে না, আর একজনের ঘরে। উনি তো মনে মনে দোয়া দুরুদ পড়ছেন, লেপের মধ্যে ঠকঠক করে কাঁপছেন। আর মেহেদী হাসান ভাই বুঝতে পেরেছিলেন যে তার ছোট ভাই জেগে আছে, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এইভাবে প্রায় 10 মিনিটের মতো কেটে যায়। একটা সময় মনে হলো যে এখন সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে না। এরপর উনি ওনার ভাইকে ডাক দিলেন। ওনার ভাই তখন ওনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন যে ভাইয়া আমার আজকে মেরে ফেলবে রে, আমি আর বাঁচতে পারবো না। এদিকে সাহস তো রাখতেই হবে। ওনারা উঠে লাইট জ্বালিয়ে দিলেন এবং বললেন যে দাঁড়া, আজান একটু পরেই দেবে, আজানটা দিলে তখন আমরা বাইরে বের হব। এমন সময় মনে হচ্ছে চারপাশে ঝড়ের মতো অবস্থা শুরু হয়ে গেছে। শীতকালে কিন্তু ঝড় বাদল হয় না,
কিন্তু মনে হচ্ছে তখন হঠাৎ করে ঝড় বাদল শুরু হয়ে গেছে, গাছপালাগুলো ওই টিনের চালের উপর মনে হচ্ছে আশ্রয় পড়ছে, শো শো শব্দ হচ্ছে। আর ওনারা যে ঘরটাতে থাকতেন এই ঘরের যে বেড়া, এই বেড়াটা টিন বা এরকম জাতীয় কিছু দেওয়া ছিল আর কি। তো মনে হচ্ছে এই বেড়ার উপর জোরে জোরে থাবা দিচ্ছে, হাত দিয়ে যদি জোরে জোরে একটি বেড়ার উপরে থাপ্পড় দেওয়া যায় কিরকম শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। এর কিছুক্ষণ পরে আবার বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আমি আবার আসবো রে, আবার আসবো, আবার আসবো। তখন কিন্তু তোরা আর বাঁচতে পারবি না। এই কথা বলছে, আবার থাপ্পড়ও দিচ্ছে। একটা পর্যায়ে এই বাতাসের শব্দও থেমে যায়, শো শো শব্দ একদম নিস্তব্ধতায় রূপ লাভ করে, আর ওই থাপ্পড় দেওয়ার শব্দটাও আর আসে না। এর কিছুক্ষণ পরই আজান শুরু হয়ে যায়। তবে আজানটা আসলেই সেটা সত্যি আজান কিনা এই বিষয়টা তারা নিশ্চিত হতে চাচ্ছে। ওনাদের তো আসলে ভয় অবস্থা খারাপ, ছোট মানুষ দুইজন, চিৎকার চেঁচামেচি করার শক্তিও ওনারা হারিয়ে ফেলেছেন। তো ফজরের আজান কিন্তু সব মসজিদে একসাথে হয় না, যেমনটা জোহরের আজান 1:45 বা 1টার সময় সব মসজিদগুলোতে একসাথে হয়। ফজরের আজান দেখা যায় একটু পর পর বিভিন্ন মসজিদগুলোতে হয়ে থাকে, কারণ ফজরের সময় মুয়াজ্জিন সাহেব কেউ হয়তো বা 10 মিনিট আগে ওঠেন, কেউ পরে ওঠেন, এই কারণে একটু আগে পিছে হয় আর কি সময়টা। তো এরকম কিছুক্ষণ পর পর বিভিন্ন মসজিদে আজান হচ্ছিলেন। তো ওনাদের বাসার কাছে আহলে হাদিসের একটা মসজিদ রয়েছে। তো মূলত ওই মসজিদের আজানটা যখন হয়েছে তখন নাকি আবার ওই ভয়ঙ্কর কণ্ঠটা শোনা যায়। মনে হয়েছিল তো থেমে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। ওই আজানটা যখন আবার শুরু হয়েছে তখন বলে ওঠে, আজকে যাচ্ছি রে, আবার আসবো, আবার আসবো। এরপরে থেমে যায় সবকিছু। তো ওনারা তখন চিন্তা করলেন যে এখানে থাকা যাবে না রে, এখন কি হবে বুঝতে পারছি না। যখন আরো কয়েকটা মসজিদে আজান হলো তখন ওরা বুঝতে পারেন যে এখন বের হওয়া যায়। এরপর ওনারা ওই ঘর থেকে বের হয়ে এক দৌড়ে ওনাদের চাচিদের যে রুমটা সেখানে গিয়ে ওঠেন, সবাইকে ডাকাডাকি শুরু করেছেন, সবাই ওঠে। তারপর সবকিছু যখন বলেন তখন লোহা পুড়িয়ে সেটা পানিতে চুবিয়ে সেই পানি ওনাদেরকে খাওয়ানো হয়। এরপর ওনাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেবকে ঘটনাটি জানালে ইমাম সাহেব ভালো করে ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে কোনো একটা দুষ্টু পিশাচের খপ্পরে তারা পড়েছিল। কেন তারা এসেছিল এটা জানা না গেলেও এতটুকু ইমাম সাহেব বলেছিলেন, ওখানে ভালো একটা জিন ছিল যার কারণে ওই দুষ্টু পিশাচটা খুব বেশি ক্ষতি করতে পারে নাই। তবে ভালো জিনটা দুর্বল ছিল অপেক্ষাকৃত, আর ওই দুষ্টু জিনটা শক্তিশালী ছিল। তারপর আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, এটাই সবচেয়ে বড় কথা। তো হুজুর ভালো করে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন, এরপরে অবশ্য সমস্যা হয় নাই। আর এরপর থেকে ওই বাড়িতে ওনারা ঘুমানোর জন্য যানও নাই। আসলে কি